ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফর্মালি ফার্স্ট লেকচার। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব যে কনস্ট্রাক্টিং দ্য রেশনালস, মানে আমাদের কাছে ইন্টিজারের সেটটা আছে। এখন সেই ইন্টিজারের সেট থেকে কিভাবে রেশনাল নাম্বারের সেটটা তৈরি করা যায়। এখন অনেকে বলতে পারো, যেটাতে আমি এমনিতেই বুঝি, যে দুইটা ইন্টিজারকে ডিভাইড করব, তাহলে যখন পারফেক্টলি ডিভাইড করা যাচ্ছে না, আবার ফ্র্যাকশন আকারে চিন্তা করছি। বাট ম্যাথমেটিশিয়ানরা এটাকে এইভাবে চিন্তা করেন না। সো তারা কিভাবে এটা তৈরি করলেন, তো সেই জার্নিটাই হচ্ছে আজকে দেখবো। ওকে, এবং সেটা বোঝার জন্য আমাদের ম্যাথমেটিক্সের একটা টুল জানতে হবে, সেটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তো এটা হচ্ছে ম্যাথ 1 to 1 বেসিক অ্যালজেব্রাতে পড়ানোর কথা। বাট অনেক সময় যেহেতু আমরা কোর্সগুলো প্রিরিকুইজিট ছাড়াই করে থাকি, তো আমি এইটা জাস্ট একটু আলোচনা করবো আজকে, দেন হচ্ছে আমি কনস্ট্রাকশনে যাব। ওকে, তো প্রথমে আমাদের যেটা একটু জানতে হবে যে দুইটা সেটের মধ্যে রিলেশন বলতে আমরা কি বুঝি। ওকে, এখন মনে করো তোমার কাছে দুইটা সেট আছে, দুইটা সেটকে আমি ক্রস প্রোডাক্ট করলাম। এটা ক্লাস 9-10 এর পড়াশোনা। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, দেন আমি ডেফিনেশনে আসি। মনে করো আমার একটা সেট আছে এ, সেটা হচ্ছে যে 1 2 3। ওকে, আরেকটা সেট হচ্ছে বি, সেটা ধরো 2 4। ওকে, তো এখন দুইটাকে আমি ক্রস করব। এখন যদি আমি এ ক্রস বি করি, আমার 6টা পেয়ার আসবে। প্রথম পেয়ারটা হবে 1 2 1 4, 2 2 4। তো এই জিনিসটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট, বা আমরা ক্রস সেটের ক্রস প্রোডাক্ট বলে থাকি। কার্তেশিয়ান প্রোডাক্ট ইজ, মানে এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এখন রিলেশন বলতে কি বোঝায়, এই কার্তেশিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলে থাকি। এখন যে কোনো সাবসেটকে আমি ইচ্ছা মতো নিব? না, ইচ্ছা মতো নিব না। এখন ধরো আমি চিন্তা করলাম এরকম যে সেকেন্ডটা যাতে প্রথমটার চেয়ে এক বেশি থাকে, মানে আমি ফোকাস করতে চাচ্ছি y = x+1। মানে প্রথমটা যদি এক্স হয়, পরেরটা যদি ওয়াই হয়, তাহলে সেকেন্ডটা প্রথমটার চেয়ে এক বেশি থাকবে। তাহলে আমি কোনগুলোকে রাখতে পারবো? রাইট, 1 2 আর 3 4। তাহলে আমরা আর কে ডিফাইন করলাম এইভাবে, যে 1 2 রাখছি, আর হচ্ছে 3 4 রাখছি। তাহলে এই রিলেশনকে আমরা বলছি y = x+1, সংক্ষেপে এটা বলতে পারি। এইভাবে তুমি যে কোনো কন্ডিশনে যখন এলিমিনেট করে কিছু একটা রাখবা, এটাই হবে একটা রিলেশন। ম্যাথমেটিক্সে এটাকে বলা রিলেশন। আচ্ছা, রাইট, এই যে আমি ইচ্ছা করে আরটা ব্যবহার করছি, এটা কোশ্চেন করে ভালো করছো। এই আর যখন আমি লিখবো পুরো কোর্স জুড়ে, এটা হচ্ছে রিয়েল, মানে এটা হচ্ছে নর্মাল আর। যখন আমি এরকম দিব, এটা হচ্ছে রিয়েল নাম্বার আর, ডাবল স্ট্রোক করতে হবে। আমি যখন শুধু জেড লিখবো, মনে করবা কমপ্লেক্স নাম্বার একটা ভেরিয়েবল বা যে কোনো কিছু, যখন আমি ডাবল স্ট্রোক করবো তখন বুঝবা এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। ওকে, এই কনভেনশনটা মাথায় রাখতে হবে তুমি। এটা মানে আমার ইচ্ছা মতো আমি চিন্তা করলাম যে সেকেন্ড এন্ট্রি যাতে প্রথমটা হচ্ছে এক্স্যাক্টলি এক বেশি হয়। এক্স্যাক্টলি দুই বেশি নিয়েও করা যাবে, এক্স্যাক্টলি দুই বেশি নিলে কোনটা থাকবে? 2 4 শুধু থাকবে, আর কিছু থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, যদি প্রথমটা এক্স হয় পরেরটা ওয়াই হয়, সেভাবে যদি চিন্তা করি, মানে এইভাবে তুমি তোমার মনে মনে একটা কন্ডিশন সেট করে এলিমিনেট করে যেটা পাবা সেটাই রিলেশন ওই কন্ডিশনের আন্ডারে। ওকে, এক্স হচ্ছে প্রথম এলিমেন্ট, ওয়াই হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট আর কি, পেয়ার। হুম, হ্যাঁ, মানে এক্সাম্পল। হ্যাঁ, সেম, তুমি বলবো অল পসিবল তখন। তাহলে এই রিলেশনটাকে আমি ধরো ওই, মানে কি বলে, মানে কন্ডিশন দিয়ে কিভাবে লিখতে পারি, যে এমন সব এক্স ওয়াই সাচ দ্যাট এক্সটা আসছে এ থেকে, ওয়াইটা আসছে বি থেকে, এবং y = x+1 স্যাটিসফাই করেছে। ঠিক আছে, এখন তুমি যেটা চাচ্ছ যে পুরাটাই রাখতে চাও, তাহলে পুরাটাই রাখতে গেলে তোমাকে লিখতে হবে এরকম। লাস্ট কন্ডিশনটা আমি লিখবো না, আচ্ছা এখানে ইকুয়াল দিচ্ছি কেন, দরকার নেই। যাতে এক্সটা আসবে এ থেকে, ওয়াইটা আসবে বি থেকে, আর এক্সট্রা কোনো কন্ডিশন দিলাম না, তাহলে এটাই হচ্ছে এ ক্রস বি, টোটাল রিলেশন, এটাও একটা রিলেশন। এখন দেখো এই যে আহ কয়টা, 6টা এন্ট্রি ছিল এ ক্রস বি তে, তাহলে 6টা এন্ট্রির কতগুলো সাবসেট পসিবল? 2 টু দি পাওয়ার 6। তার মানে এখান থেকে 64টা রিলেশন বানানো পসিবল, এবং প্রত্যেকটারই কোনো না কোনো মিনিং থাকবে। হয়তো বা অ্যাবস্ট্রাক্ট মিনিং আমরা খুঁজে বের করতে পারবো না,
ঠিক আছে, সো এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখন একটু ডেফিনেশনে আসো। তো আমি চেষ্টা করি যে প্রথমে একটু এক্সাম্পল দিয়ে বোঝা, তাহলে এখন পড়তে সুবিধা হবে। রিলেশন আর ফ্রম এ সেট এ টু এ সেট বি, মানে দুইটা সেট থাকবে, ইজ এনি সাবসেট অফ দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি। এ ক্রস বি যে কোনো সাবসেট, এবং প্রত্যেকটা সাবসেটই কোনো না কোনো মিনিং কে হোল্ড করে। ঠিক আছে, এটা একটা মানে থিওরাম আর কি, যে একটা সেটে যদি নাম্বার অফ এলিমেন্টস এন হয়, তাহলে টোটাল সাবসেট হবে 2 টু দি পাওয়ার এন। পাওয়ার সেট ছয়টা, তো এ ক্রস বিতে ছয়টা না? ছয়টা। তাহলে এটার টোটাল সাবসেট পসিবল 2 টু দি পাওয়ার 6টা। ওইগুলোকে আমরা মিলে বলি পাওয়ার সেট আর কি। আচ্ছা এখন দেখো, আচ্ছা এই লাস্টেরটা মুছে দিই, এটা তো দরকার নেই, এটা এমনি লিখছিলাম। তো এখন আসো, এই যে যে রিলেশনটার কথা বলছিলাম, এই রিলেশনটা থেকে আমরা বলতে পারি যে ওয়ান ইজ রিলেটেড টু টু, মানে এটাকে বলা হয় ওয়ান ইজ রিলেটেড টু টু। ঠিক আছে, বাট টু কিন্তু ওয়ানের সাথে রিলেটেড না। জাস্ট প্রথমে ওয়ান, সেকেন্ড টু, এটাকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করে থাকি সাধারণত আর কি। তারপর ধর আমি লিখতে পারি যে, বল, তার মানে এক্স কমা ওয়াই পেয়ারটা ওই রিলেশনে থাকতে হবে আর কি। ঠিক আছে, আবার সেখান থেকে আমি বলতে পারি এরকম যে থ্রি ইজ রিলেটেড টু ফোর, বাট ফোর ইজ নট রিলেটেড টু ফোর। এটা কিন্তু পসিবল না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সত্য না। মানে এখানে অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান আর এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান তো সেম জিনিস হলো না আর কি এখানে। এই জন্য বলা হয় অর্ডার পেয়ার এখানে। ঠিক আছে, মানে ক্রমজোড় বাংলায় আর কি, তোমরা যে পড়ে থাকো ওই ক্রম কথাটা এই জন্য এত ফোকাস করা হয় আর কি। আচ্ছা, সো আই থিঙ্ক বুঝে গেছো। সো ইফ এ বি বিলংস টু আর, তাহলে আমরা এটাকে কয়েকটা জিনিস দিয়ে ডিনোট করতে পারি। যে এ ইজ রিলেটেড টু বি, এটা একটা আহ, মানে ওয়ার্ড দিয়ে লিখতে পারি এইভাবে। এ আর বি রিলেশনটার নাম যদি আর হয়, তাহলে এ আর বি, অথবা এই সিম্বলটা আমি বেশি ইউজ করবো আর কি, ফর্মাল টেক্সট গুলোতে এটা বেশি ইউজ করা আর কি। এ টিল্ট বি, তো এ ইজ রিলেটেড টু বি। ঠিক আছে, তো আই থিঙ্ক এখন রিলেশন মানে কি, এটা ক্লাস 9-10 এর পড়া, বাট তারপর একটু রিভিউ করে নিলাম। এখন সব রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন হবে না আর কি ম্যাথমেটিক্সে। ইকুইভ্যালেন্স রিলেশন খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা দিয়ে মানে পিওর ম্যাথমেটিক্সে এত এত জিনিস করা হয়েছে। ঠিক আছে, এই জন্য এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার আমাদের। তো আমি জাস্ট এই ডেফিনেশনে একটু ফোকাস করি। একটা রিলেশন ধরো আছে কিছু একটা, মানে ক্রস প্রোডাক্টের একটা সাবসেট আছে। এই রিলেশনটাকে আমি ইকুইভ্যালেন্স রিলেশন বলবো যদি তিনটা জিনিস হোল্ড করে, তিনটা প্রপার্টি হোল্ড করে। প্রথম প্রপার্টি হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রপার্টিটা কি? প্রত্যেক এলিমেন্ট নিজের সাথে নিজে রিলেটেড হবে। এখন প্রিভিয়াস যে এক্সাম্পলটা, সেটা কোনো ইকুইভ্যালেন্স রিলেশন না। কেন না? আমি যদি একটা এক্সাম্পলটা দেখি, এখানে টু কি টু এর সাথে রিলেটেড? নাই। তাহলে টু টু থাকতে হবে, থ্রি থ্রি থাকতে হবে, ওয়ান ওয়ান থাকতে হবে। এইগুলো কিন্তু নাই। তার মানে এটা কোনোভাবে ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। প্রত্যেকটা এলিমেন্টের জন্য নিজে নিজের সাথে রিলেটেড হইতে হবে। দেন পরেরটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিকটা কি? যদি এ বি এর সাথে রিলেটেড হয়, তাহলে উল্টাটাও সেখানে থাকতে হবে। তাহলে বিও এ এর সাথে রিলেটেড হতে হবে, এছাড়া পসিবল না আর কি। সামহাও কোন একটা, ধরো ওয়ান যদি টু এর সাথে হয়, তাহলে টু ও ওয়ান এর সাথে রিলেটেড হয়, মানে তার উল্টা পেয়ারটাও থাকতে হবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভিটি ব্যাপার কি? ধরো এ বি এর সাথে রিলেটেড এবং বি এর সাথে সি রিলেটেড, তাহলে এই যে প্রথম জনের সাথে 3 নাম্বার জন, মানে এর সাথে সি রিলেটেড হইতে হবে। তো এই যদি তিনটা প্রপার্টি হোল্ড করে, এটাকে ম্যাথমেটিক্সে বলে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ যে রিলেশন গুলো ম্যাথমেটিক্স, এগুলো সবই ইকুইভ্যালেন্স রিলেশন আর কি, দেখবা তুমি খেয়াল করে আর কি। তো আমরা এখন দেখবো যে কোন কোন রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন, এরকম কিছু এক্সাম্পল আমরা স্টাডি করবো আর কি। হ্যাঁ, তিনটা যদি কোনো একটা ফেল করে তাহলে হবে না, but তিনটাই হোল্ড করতে হবে, তিনটাকে সত্য হতে হবে। না, যেভাবে আছে সেভাবে, ইফ দেন, বাইডিরেকশনাল না। কিন্তু 2 নাম্বারটাকে তুমি বাইডিরেকশনাল করে ফেলতে পারবে আসলে, উল্টাই লিখলে একই জিনিস হয়ে যায়। 3 নাম্বারটাকে করতে পারবে না, কারণ এ রিলেটেড সি, বি মাঝখান থেকে তুমি তো নিয়ে আসতে পারবে না। সো যদি এরকম হয় 3 জনের মধ্যে, তাহলে ওইটা তুমি কনক্লুশনে দিতে পারো। সো এটা ওয়ান ডি অমনি, মানে প্রথমটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, সরি 3 নাম্বারটা আর কি। এখন কিছু ছোটবেলার জিনিস দেখো, এই যে এখানে পাঁচটা, কয়টা এক্সাম্পল আছে? 5টা।
এই পাঁচটার মধ্যে আমাদের কাছে এই প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ আর কি। এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, তো কনগ্রুয়েন্স যে রিলেশনটা, সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, কনগ্রুয়েন্স ব্যাপারটা কি? এই যে এ কনগ্রুয়েন্স বি, এটার মানেটা কি? মড এন। আচ্ছা, সো হ্যাঁ, এটা বলতে পারে, এটা অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। এক নাম্বার, তোমরা যেটা বলেছে, এ কে এন দিয়ে ডিভাইড করেছে, রিমাইন্ডারটা পাবো, বি কেও সেম রিমাইন্ডার, সো দ্যাটস রিমাইন্ডারের বেসিস তার ইকুইভ্যালেন্ট। আর আরেকটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে দুইটার বিয়োগফল এন দ্বারা ডিভিজিবল। এটা আরো সহজ, কারণ রিমাইন্ডার কাটাকাটি চলে গেল। তো এটাই, যেমন ধরো, তো এইটা কনগ্রুয়েন্স রিলেশন, একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখানে আছে যে, আচ্ছা, এগুলো এক একটাতে আমি আসবো। তো আমার মনে হয় প্রথমটা নিয়ে আগে ফোকাস করি আমরা, প্রত্যেকটাতে না গিয়ে। তো এইটা আমি এখন প্রুফ করবো যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে? তো এটা যেহেতু একটা প্রুফ বেস কোর্স, তুমি যেটাই দেখবা সেটা প্রুফ করতে হবে শুরুতে। আচ্ছা, সো এটার অল্টারনেট ডেফিনেশনটা আমি একটু লিখে রাখি। এটার আরেকটা মিনিং হচ্ছে যে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন। দুইটা জিনিস, এ আর বি, এটা এন এর দ্বারা মড হওয়া মানে তাদের বিয়োগফলটা এন দ্বারা ডিভিজিবল। যেমন আমি কিছু এক্সাম্পল দিই। ধরো 2 ইজ কনগ্রুয়েন্স টু 14 মড 6। এটাকে আমি দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। ধরো, এই 6 দিয়ে যদি আমি 2 কে ডিভাইড করি, ভাগফল না, ভাগশেষ কত? 2 নিজেই। 6 দিয়ে 14 কে ডিভাইড করলে ভাগশেষ কত? 2। সো দেখো, ভাগশেষ দুইটাই ইকুয়াল। আরেকভাবে চিন্তা করা যায়, একটা থেকে আরেকটা বিয়োগ করো, জাস্ট ডিফারেন্সটা নাও, ডিফারেন্স কত? 12। 12 কিন্তু 6 দ্বারা ডিভিজিবল, সো এইভাবে চিন্তা করা যায় আর কি, ঠিক আছে? তো এইভাবে তুমি মাথায় রাখবা। So আমি এই সেকেন্ড যেটা বললাম যে ডিফারেন্সটা এন দ্বারা ডিভিজিবল, সেটা আমি কনসিডার করবো আসলে, সেভাবে কাজ করতে ইজি হবে আমাদের। আচ্ছা, এখন আমি দেখবো যে প্রথম যে প্রপার্টিটা আমি প্রুফ করব, সেটা হচ্ছে যে রিফ্লেক্সিভ, ঠিক আছে? এক নাম্বার যেটা, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। এটা রিফ্লেক্সিভ কিনা, তার মানে দেখাইতে হবে যে প্রত্যেকটা এ নিজের সাথে রিলেটেড। সো আমি তাহলে একটা, যেহেতু সেটটা হচ্ছে জেড, তো আমি লিখে নিলাম, লেট এ বিলংস টু দ্য সেট অফ ইন্টিজার্স। ওকে, দেন আমাদের দেখাইতে হবে কি, এ ইজ রিলেটেড টু এ। তার মানে এ ইজ কনগ্রুয়েন্স এ দেখাইতে হবে। এখন এটা দেখানোর জন্য আমরা এ মাইনাস এ করি। এ মাইনাস এ কত? 0 ইজ ডিভিজিবল বাই এন। এন যদি কোনো একটা ইন্টিজার হয় একের চেয়ে বড়, জিরো না, যেহেতু এটা বলাই আছে যে একের চেয়ে বড়, তো তার মানে জিরোকে এন ডিভাইড করবে, এটা আমরা শিওর। সো দ্যাট মিনস এ ইজ কনগ্রুয়েন্স টু এ মড এন। আর ফাইনালি আমরা কনক্লুশনটা দাঁড়াচ্ছে এ ইজ রিলেটেড টু এন, হয়ে গেল। এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রপার্টি, ঠিক আছে? দেন আমরা দেখাবো সিমেট্রি। যদি কোনোভাবে এ আর বি কনগ্রুয়েন্ট হয়, উল্টাটাও প্রুফ করতে হবে। তার মানে এ আর বি কনগ্রুয়েন্ট, এটা বলা থাকবে কোশ্চেনে, আমি উল্টাটা দেখাবো। 2 নাম্বার, সিমেট্রি। তো সিমেট্রিতে আমরা অ্যাজিউম করছি লেট এ বি দুইটা এলিমেন্ট ইন্টিজার থেকে আসলো, অ্যান্ড এ ইজ কনগ্রুয়েন্স টু বি, এটা আমরা ধরে নিচ্ছি, এটা দেওয়া আছে গিভেন। এখন আমাকে প্রুফ করতে হবে, উই হ্যাভ টু শো বি ইজ কনগ্রুয়েন্স টু এ। এখনো প্রুফ করি নাই, করব, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বলা আছে এ ইজ কনগ্রুয়েন্স টু বি, আচ্ছা, এটার মানে কি দাঁড়ায়? আচ্ছা, সো সেটা ফর্মালি করার বুদ্ধিটা হচ্ছে যে, আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি,
এ মাইনাস বি যেহেতু এন দ্বারা ডিভিজিবল, তার মানে কি এটাকে লেখা যাবে সাম কে ইন্টু এন বলা যায়, হয় কে একটা ইন্টিজার। এই যে অনেকে আবার কে বিলংস টু ইন্টিজার সেটা লিখবেন, এটা না লিখলে কিন্তু পৃথিবীর সবাই এই কন্ডিশন স্যাটিসফাই করবে, কারণ ধরো যে ডিভিজিবল না, এন ইন্টু একটা ফ্র্যাকশন দিয়ে তো হয়ে যাবে সামহাউ। কিন্তু এই কথাগুলো লিখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এটা যে আমি লিখলাম, ঠিক আছে। এখন তাহলে বি মাইনাস এটা কি হবে, মাইনাস কে ইন্টু এন না? তাহলে এই যে মাইনাস কেও তো একটা ইন্টিজার, তার মানে কি এন দ্বারা ডিভিজিবল হইলো না? শেষ হয়ে গেল। তার মানে বি কনগ্রুয়েন্স টু এ মড এন, দেন আমি ফাইনালি তাহলে কনক্লুশন লিখবো বি ইজ রিলেটেড টু এ। শেষ হয়ে গেল। তো এই হচ্ছে সিমেট্রি প্রপার্টি আমাদের গেল। তো এখন দেখতে হবে ট্রানজিটিভিটি। তো ট্রানজিটিভিটিতে আমরা কি করব, এখানে আমাদের অ্যাজাম্পশনটা একটু বড়। সো লেট এ বি সি বিলংস টু জেড, অ্যান্ড আমরা অ্যাজিউম করব এ ইজ রিলেটেড টু বি, আবার বি ইজ রিলেটেড টু সি। তো আমাদের শো করতে হবে প্রথমটা 3 নাম্বারটার সাথে রিলেটেড। তাহলে এটা কিভাবে দেখানো যায়? সো সিন্স এ ইজ রিলেটেড টু বি, এখান থেকে আমরা বলবো কি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন, দ্যাট মিনস এ মাইনাস বি ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এন, কারণ দুইটা লাগবে তো এই জন্য কে ওয়ান ধরে নিলাম, কে ওয়ান বিলংস টু জেড। আবার বি ইজ রিলেটেড টু সি, দ্যাট মিনস বি মাইনাস সি ইকুয়ালস টু কে টু ইন্টু এন, হোয়ার কে টু বিলংস টু জেড। তো এখন আমাদের যেহেতু দেখাইতে হবে এ রিলেটেড টু সি, তাহলে এ মাইনাস সি আগে করে ফেলি। তাহলে এ মাইনাস সি কি হবে? এ মাইনাস সি কে লেখা যায় এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এভাবে ভেঙে লিখতে পারি। তাহলে যেটা হবে কে ওয়ান এন প্লাস কে টু এন, তাহলে কে ওয়ান প্লাস কে টু হোল ইন্টু এন। তাহলে দেখো সামথিং ইন্টু এন হয়ে গেল, তার মানে এন দ্বারা ডিভিজিবল। তাহলে কনক্লুশন হচ্ছে যে তাহলে যেহেতু আমাদের রিফ্লেক্সিভ সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো তো ফাইনাল কনক্লুশন হচ্ছে যে তো এইভাবে আসলে প্রুফ করতে হবে, ঠিক আছে। একটা আমি অনেক ডিটেলসে করলাম, পরেরটা হয়তো বা করবো না। সিমেট্রি পার্টটা, সিমেট্রি পার্ট এটা কি হয়ে গেছে তোমাদের কপি করা? এই নোটটা আমি শেয়ার করব, মানে একদম পারফেক্টলি কপি না করলে হবে। আচ্ছা, সিমেট্রি পার্টটা হচ্ছে যে আমাদের গিভেন হচ্ছে এ রিলেটেড টু বি, আমাকে প্রুফ করতে হবে বি রিলেটেড টু এ। যেহেতু এ রিলেটেড টু বি, দেখো, আচ্ছা যেহেতু এই যে এ রিলেটেড টু বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন।
ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হবে সাম কে ইন্টু এন, এটা কি বুঝতে পারছো? আচ্ছা এই জায়গাটাতে ওকে। তাহলে এখানে একটু আসো। ধরো 15, 15 নাম্বারটা, এটা 5 দ্বারা ডিভিজিবল, সেটা তুমি বুঝবা কিভাবে, প্রমাণ করবা কিভাবে? 15কে লেখা যায় সামথিং ইন্টু 5, লেখা যায় কি? সামথিংটা কত? 3। আচ্ছা 16 5 দ্বারা ডিভিজিবল না, এটা কেমনে বুঝবো? 16কে সামথিং ইন্টু 5-এ লেখা যায় না। হ্যাঁ অনেকে বলতে পারো লেখা যাবে তো, 16/5, কিন্তু সেটা কি ইন্টিজার থাকে? এই জন্য বলতে হবে যে ওই কেটা ইন্টিজার। তার মানে যখনই তুমি সামথিং ইন্টু ইন্টিজারে লিখতে পারো তাহলে এই সামথিং দ্বারা ডিভিজিবল, আর সামথিং ইন্টু ইন্টিজারে না লিখতে পারলে সামথিং দ্বারা ডিভিজিবল না। তাহলে যখনই এন দ্বারা ডিভিজিবল ওই টার্মটাকে কে ইন্টু এন এ লেখা যাবে, যেখানে কেটা ইন্টিজার। এখন ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমি বললাম যেহেতু, যে আবার আসি, তাহলে এ মাইনাস বি যেহেতু ডিভিজিবল, মানে তুমি এখন এক্স কে এ মাইনাস বি চিন্তা করো, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু সামথিং কে ইন্টু এন। ওই কেটা ইন্টিজার হইতে হবে, এই জন্য আবার পাশে বলা আছে। ঠিক আছে clear? হ্যাঁ সেটটা তো ইন্টিজারের সেট, এই যে। আচ্ছা আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশনের সেটটা কেমন হবে? ওকে, তো সেই সেটটা হবে কিছুটা এরকম আর কি। এই আর সেটটা, মানে আর সেটটা জানতে চাচ্ছো তাই তো? তাহলে আর সেটের মধ্যে থাকবে, আচ্ছা আমি ধরো এন এর একটা ভ্যালু নিয়ে নিই, কারণ এন এর ভ্যালু না নিলেও এটা দেখানো যাবে না আসলে। এন এর একটা পার্টিকুলার ভ্যালু নাও। সো লেট এন ইকুয়ালস টু 5। তাহলে রিলেশনটা কি? এ কনগ্রুয়েন্স বি মড 5। তাহলে এখন আরটা কেমন হবে? তাহলে আর এর মধ্যে আসলে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকবে, কয়েকটা আমি দেখাচ্ছি। ধরো আর এর মধ্যে থাকবে 0 0 থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে, এরকম কিছু থাকবে, 1 6 থাকবে, 1 11 থাকবে, 1 21 থাকবে, মানে যাদের বিয়োগফল 5 দ্বারা ডিভিজিবল। তারপর ধরো 5 0 থাকবে, তারপর ধরো 12 2 থাকবে, এরকম অসংখ্য এলিমেন্ট থাকবে, কিছু লিখলাম আমরা। এরকম একটা ইনফাইনাইট সেট। বাট এটা আসলে ক্রস প্রোডাক্ট না, কারণ দেখো আমার 1 7 কিন্তু নাই, কিছু কিছু এলিমেন্ট নাই, ইনফ্যাক্ট বেশিরভাগ এলিমেন্টই নাই। ঠিক আছে, তো এই আর কি। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ ইন্টিজার, এবং এটা যেহেতু মানে মানে কনগ্রুয়েন্সে ওই মডিউলাসটা একের চেয়ে বড় হইতে হয়। ঠিক আছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। না, ওয়ানের চেয়ে বড় কনসিডার করি আমরা। ওয়ান নিলে কিন্তু, কারণ সব বিয়োগ ফলিত ওয়ান দ্বারা ডিভিজিবল, তো এটা ট্রিভিয়াল কনগ্রুয়েন্স হয়ে যাবে আর কি। কনগ্রুয়েন্স নিয়ে তো যারা ওই যে অলিম্পিয়াড করো তারা আইডিয়া, ভালো আইডিয়া থাকার কথা আমার চেয়ে। ঠিক আছে। হ্যাঁ ওটা কি লিখতে পারবো? হ্যাঁ ওইটা নোটেশন এখন ইউজ করি না, কারণ অনেকে জানে না, এটা ইন্ট্রোডিউস করাটা দরকার নেই আসলে আমার এখন। তোমরা লিখতে পারো যারা জানো, ওই যে একটা বার সিম্বল দিয়ে, সমস্যা নেই। আরেকটা রিলেশন দেখো এখানে, এই সেটটা কিন্তু আরেকটু বড়। তাহলে এখানে সেটটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। এখন দুইটা রিয়েল নাম্বারকে আমি ইকুইভ্যালেন্ট বলবো যদি তাদের ডিফারেন্স একটা রেশনাল নাম্বার হয়। রেশনাল নাম্বার বুঝো তো? আচ্ছা এটা না আমি, এটা আমি HW দিয়ে দিই। ঠিক আছে, কারণ রেশনাল নাম্বার এখনো কনস্ট্রাক্টই করি না, এটা জাস্ট ইকুইভ্যালেন্স রিলেশন বোঝানোর জন্য একটা টাস্ক আর কি। এটা তোমরা ট্রাই করবে, এটা পারবে আশা করি। ঠিক আছে, কারণ দেখো দুইটা একই নাম্বারের এ এর সাথে বি ইকুয়াল 0, 0 তো রেশনাল নাম্বার। আবার এ মাইনাস বি যদি রেশনাল হয়, বি মাইনাস এ জাস্ট ওটা নেগেটিভ, সেটাও রেশনাল। এটা প্রুফ করতে পারো আই গেস, তো এটা একটু দেখে নিও। আর এটা আমি এখন প্রুফ করব না। না এটা প্রুফ করব, আচ্ছা আরো এখানে তো কয়েকটা ছিল। যেমন 3 নাম্বার, যেটা দেখো 3 নাম্বার দেখো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে কি? না সর্বসম না, ওইটা হচ্ছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে আমি কনগ্রুয়েন্ট আসলে চাই নাই, আমি আসলে আহ, এটা আমি কেটে দিই। আমি চাচ্ছি সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে,
হ্যাঁ, আমি সিমিলার হোক। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল কারা? আমরা, আচ্ছা, এখানে এখানে চিহ্নটা ওটালি ঠিক করতে হবে আমাকে। ঠিক আছে। আচ্ছা, সো কনগ্রুয়েন্ট হলো আই গেস সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম সিমিলার করার জন্য। সমস্যা নেই, কনগ্রুয়েন্টই থাক। হুম, চিহ্নটা এটা এটা কনগ্রুয়েন্টেরই চিহ্ন। সমস্যা নেই, চিহ্নটা এই জন্য। বাম পাশটা তো এটা, এটা তো এই রিলেশনের, মানে রিলেটেড সাইন আর কি, ওটার সাথে ওটা। দেখো, ধরো দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা সেম ট্রায়াঙ্গেল কি নিজের সাথে নিজে কনগ্রুয়েন্ট না? সর্বসমান না? একই ট্রায়াঙ্গেল, তাহলে কি রিফ্লেক্সিভ হয়ে গেল। সিমেট্রিক, ধরো কোন একটা ট্রায়াঙ্গেল এবিসি যদি ডিএফ এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে ডিএফ কি এবিসির সাথে কনগ্রুয়েন্ট না? তাহলে সিমেট্রিক হয়। ধরো প্রথমটা 2 নম্বরের সাথে কনগ্রুয়েন্ট, 2 নম্বরের সাথে 3 নম্বরটা জ্যামিতিতে আমরা ইউজ করি না, তাহলে প্রথমটা 3 নম্বরটা কনগ্রুয়েন্ট। তার মানে কনগ্রুয়েন্ট রিলেশন, এটাও হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন। এগুলোর সাথে সিমিলার ট্রায়াঙ্গেল যেটা, জাস্ট হচ্ছে ধরো অ্যাঙ্গেল গুলো শুধু ঠিক থাকবে আর কি। ধরো প্রথমটার সাথে 2 নম্বরটা, 2 নম্বরের সাথে 3 নম্বরটা, তাহলে কিন্তু প্রথমটার সাথে 3 নম্বরটা, এটা প্রুভ করা যায়। সো কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল আর সিমিলার ট্রায়াঙ্গেল, এরা সব ইকুইভ্যালেন্স রিলেশন। তারপরে প্যারালাল লাইন্স, সেম লাইন কি সেম লাইনের সাথে প্যারালাল না? জাস্ট কি তাদের ডিস্টেন্স জিরো আর কি। লাইন এ যদি বি এর সাথে প্যারালাল হয়, তাহলে বিও তো এ এর সাথে প্যারালাল। আচ্ছা, 3টা লাইন আছে, ধরো প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা প্যারালাল, তাহলে কি 1 আর 3 প্যারালাল না? তো দেখবা এরকম কিছু রিলেশন আছে, এগুলো বেশিরভাগ ইকুইভ্যালেন্স রিলেশন। আর লাস্ট যেটা 5 নাম্বারটা, ওই 5 নাম্বারটা এখন দেখবো আর কি। এটা প্রুফ দেখবো, কারণ ওগুলো ট্রিভিয়াল, ওগুলো প্রুফ করার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে যে, ধরো এই হচ্ছে তোমার R2 প্লেন, ঠিক আছে? এই হচ্ছে মনে করো R2। এখন R2 তে তো অনেক পয়েন্ট আছে। এখন দুইটা পয়েন্টকে আমি সেম ধরবো, মানে সিমিলার ধরবো বা রিলেটেড ধরবো কখন? আসলে প্রত্যেকটা পয়েন্টই তো এক একটা ভেক্টর, তাই না? মনে করো এই একটা ভেক্টর, মানে এই পয়েন্টটা একটা ভেক্টর। আরেকটা পয়েন্ট হচ্ছে ধরো এইটা। দেখো তো তারা একই লাইনে পড়ছে না? এই একই লাইনে যদি পড়ে যায়, তাহলে আমরা বলবো যে তারা আসলে রিলেটেড আর কি। যদি ডিফারেন্ট লাইনে পড়ে, অ্যাঙ্গেল থাকে তাদের মধ্যে, তাহলে তারা রিলেটেড না। এখন একই লাইনে যে পড়বে, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়? এনি আইডিয়া? একটা পয়েন্টকে, হ্যাঁ, স্লোপে যাওয়া যায়। আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে যে, কোন একটা পয়েন্টকে কিছু একটা দিয়ে গুণ করলে আরেকটা পয়েন্ট আসবে। ধরো এই যে 1 2 যে পয়েন্টটা, সেটার সাথে রিলেটেড কত? 3 6। এটা কেন? কারণ প্রথমটাকে 2 3 দিয়ে গুণ করলে পরেরটা চলে আসে। তো এটা যারা লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করেছো, তারা আসলে ভালো বুঝবা যে কোন একটা ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা সমান হবে। সো এটা একটা বিষয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা পয়েন্টকে কে দিয়ে, সেটা কেটা যদি একের চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, বাট জিরো হবে না। জিরো হলে তো অরিজিনে চলে আসবে আর কি। জিরো ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে যদি সমান করা যায়, তাহলে তারা একই লাইনে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সহজ বুদ্ধি আর কি। এখন এই যে সম্পর্কটা ডিফাইন করলাম, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এখন এটা প্রুফ করবা কিভাবে? ঠিক আছে, আমি এত ডিটেলসে করতেছি না। আমি, বেশি সময় নেওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ। সো দেখো, আমার যদি একটা পয়েন্ট থাকে XY ইজ রিলেটেড টু XY, কেন? স্লোপের আইডিয়াতে আমি যাচ্ছি না, আমার ডেফিনেশন হচ্ছে এইটা। সাম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে আনা যায় কিনা, সমান করা যায় কিনা, আমি 1 দিয়ে করে ফেলতে পারি সেটা। আচ্ছা, দেন হচ্ছে যে সিমেট্রিক। সিমেট্রি কি? সিমেট্রিতে বলা থাকবে প্রথমটা দ্বিতীয় সাথে রিলেটেড, আমাকে দেখে দেবো উল্টাটা, উল্টাটা হয় কিনা আর কি। আচ্ছা, সো লেট X1 Y1 ইজ রিলেটেড টু X2 Y2। এটা গিভেন, এটা কিন্তু গিভেন। আমাকে উল্টাটা দেখাইতে হবে। এখন যেহেতু এইটা বলা আছে,
দ্যাট মিনস কি বলতে পারি, যে এই যে x1 y1 ইকুয়ালস টু সাম কে ইন্টু হোয়ার কে নট ইকুয়ালস টু জিরো। এটা কিন্তু কোশ্চেনে বলা আছে। কে জিরো না, কে জিরো হইলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা এখন তুমি তাহলে লিখতে পারো দ্বিতীয়টা ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইন্টু প্রথমটা, তাহলে কি লেখা যায়? তাহলে বুঝছো কে কেন জিরো হওয়া যাবে না? এটা কিন্তু এমনি এমনি সেট করেনি। সো দ্যাট মিনস হয়ে গেল। সিমিলার ওইটা ট্রানজিটিভ, প্রথমটার সাথে দ্বিতীয়টা রিলেটেড, তাহলে একটা কে কে ওয়ান আসবে, পরে একটা কে টু আসবে, তাহলে এটাও ইজি, করেই ফেলি। সো লেট, আমি এত ফর্মালি লিখতেছি না, আগেরটা যেরকম এলিমেন্ট কোথা থেকে আসছে সেটাও লিখছি, এখন কিন্তু এলিমেন্ট আসবে এই প্লেন থেকে আর কি, এই যে r² - 0 0, তো ওই ব্যাপারগুলো আমি লিখলাম না আসলে, তাহলে অনেক সময় চলে যাবে। হুম হুম। হুম। এখানে তো বলে না যে ইন্টিজার হতে হবে, এখানে যে কোনো একটা রিয়েল চাইছে, এটা তো কনগ্রুয়েন্স সেট না, ওটা তো শেষ তখন, এটা আরেকটা ম্যাথ, অন্যটা। এটা ডিভিজিবিলিটির কিছু নাই, মানে কোনো একটা স্কেলারকে দিয়ে গুণ করে সমান বানাইতে পারলে হবে, তারা তারা একই লাইনে পড়ে, তাদের স্লোপ সেম, এটাও মিন করে আসলে। আচ্ছা তাহলে এখানে বলা আছে যে প্রথমটার সাথে দ্বিতীয়টা রিলেটেড, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা যে এই যে x1 y1 ইকুয়ালস টু সাম k1 ইন্টু y2, এন্ড এই যে x2 y2 ইকুয়ালস টু সাম k ইন্টু x3 y3। তাহলে এখন আমাকে দেখাইতে হবে প্রথমটার সাথে 3 নাম্বারটা রিলেটেড, তাহলে সেটা কিভাবে করা যায়? এই যে এইটুকুর মান বসাই দাও, তাহলে এইটুকুর ভ্যালু কত বলো তো? ঠিক আছে, এটা সব থেকে সহজ বাকিগুলোর মধ্যে আর কি। শুধু রিপ্লেস করে দিছি আর কি। তাহলে ওকে, ইকুইভ্যালেন্স রিলেশনের অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম। ওকে, তাহলে কি আইডিয়া মোটামুটি ক্লিয়ার হয়েছে যে রিলেশন ইকুইভ্যালেন্স কখন হয়? ঠিক আছে, তাহলে ওই স্পেসিফিক রিলেশনের মধ্যে এই ব্যাপারগুলো করতে হবে আর কি, প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে নিজে, এ বি এর সাথে হলে বি এর সাথে, আর ট্রানজিটিভিটি প্রপার্টি আর কি। আচ্ছা এখন দেখবো যে ইকুইভ্যালেন্স ক্লাস। তো ক্লাস ব্যাপারটা কি? ঠিক আছে, মনে করো এই যে আমি বলতেছিলাম যে একের সাথে 6 রিলেটেড, একের সাথে 11 রিলেটেড, একের সাথে 17 রিলেটেড, তাহলে একের সাথে কারা রিলেটেড, এই যে টোটাল যে সেটটা, এটাকে বলা হয় A1 এর ক্লাস। মানে কোনো একটা এলিমেন্টের সাথে যতগুলো রিলেটেড, সেটাকে বলা হচ্ছে ওই এলিমেন্টের ক্লাস। ওকে, সো সরাসরি ডেফিনিশন না গিয়ে একটা ম্যাথ আগে করে ফেলো। যেমন এখানে একটা রিলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে মডুলার রিলেশন mod 5 এর, ঠিক আছে। আমাকে বের করতে বলছে ক্লাস অফ 3, কোন একটা এলিমেন্টের ক্লাস বের করতে হবে। আচ্ছা আমাকে বলো তো 3 এর সাথে রিলেটেড কারা? 3 এর সাথে রিলেটেড কি? 3 তো নিজে। আচ্ছা 3 এর সাথে যাতে গ্যাপটা যাতে 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আর কে কে নেওয়া যায়? 8 নেওয়া যায়, আর 13। আচ্ছা নেগেটিভ কোনো নাম্বার দিয়ে হয় না? -2 দিয়ে হয়। তারপরে এখন -7 কেন? কারণ 3 থেকে -7 মাইনাস করলে 10 হয়ে যায়। সো এই জন্য আর কি, সো এইভাবে আমরা চিন্তা করছি। ওকে, তো এরকম আরো, এখন তাহলে এই 3 এর ক্লাস মানে হচ্ছে যে এই সংখ্যাগুলোর সেট। তাহলে এখানে তো 3 তো থাকবেই, আমি সিরিয়াল করে একটু লিখি, 3 থাকবে, 8 থাকবে, 13 থাকবে, 18, 23, নেগেটিভের মধ্যে -2 থাকবে,
-7 থাকবে, -12, এরকম। সো এই যে সেটটা, এই সেটটা হচ্ছে 3 এর ক্লাস। তারা আসলে মানে মডুলার সেন্সে তারা একই জিনিস আর মডুলার এরিথমেটিকের একটা সুন্দর মানে যারা এই জিনিসটা আগে কখনো দেখো নাই তাদের জন্য বলি। ধরো আমি যদি এরকম চিন্তা করি যে ধরো এই ম্যাথটা বাদ, এই ম্যাথটা ধরো শেষ, অন্য একটা এক্সাম্পলে যাই। ধরো আমি চিন্তা করলাম যে এ কনগ্রুয়েন্স বি মড 12, ঠিক আছে? এইটার একটা সুন্দর ইউজ আছে আমাদের রিয়েল লাইফে, ঠিক আছে? ধরো আমি চিন্তা করতেছি যে ধরো থ্রি থ্রি এর ক্লাস বের করতে চাই, তাহলে থ্রি এর ক্লাসে থ্রি থাকবে, আর কে কে থাকবে? 15 থাকবে, তাই না? আর কে থাকবে? 27। এখন দেখো আরো থাকবে, নেগেটিভও আরো থাকবে। So, ওগুলা লিখতেছি না। তাহলে দেখো, এখন দেখো এইটা হচ্ছে ক্লক অ্যারিথমেটিক বলা হয় এটাকে। কারণ দেখো ঘড়িতে 3টা বাজা আর 15টা বাজা সেম জিনিস না? মডিউলার সেন্সে তো সেম। তো সিমিলারলি কোনো একটা সিস্টেমে, যে মড 5 সিস্টেমে, এই প্রত্যেকটা নাম্বার আসলে সেম। 18 যে কথা আমাদের কাছে, এইটা আসলে সেম কথা, থ্রিও সেম জিনিস আমাদের কাছে, ঠিক আছে? So, সেই ক্লাসটা বলছে এর জায়গায় থ্রি বসাচ্ছি এরকম। হ্যাঁ, তাহলে এখন ক্লাসের ডেফিনেশনটা কি? তাহলে এর ক্লাস বলতে আমরা বুঝাচ্ছি এর সাথে কারা রিলেটেড তাদের সেট। তাহলে দেখো এমন সব এলিমেন্ট আমি নিব যারা এর সাথে রিলেটেড, তো এটাকে বলা হচ্ছে এ এর ক্লাস। আচ্ছা আমাকে একটু বলো তো তাহলে, আহ আচ্ছা তাহলে টু এর ক্লাসটা কি হবে? আচ্ছা, টু তো থাকবেই, আর 7 থাকবে, 12 থাকবে, আর এইদিকে নেগেটিভও কিছু একটা থাকবে, লিখলাম না। আচ্ছা আমি যদি 8 এর ক্লাস নেই? 8 থাকবে, 13 থাকবে, রাইট। তো এটাই জানতে চাচ্ছি। তাহলে দেখো 8 এর ক্লাস আর 3 এর ক্লাসটা সেম, তাই না? তো এরকম হওয়ার কারণটা সেম ক্লাসে, ধরো দুইটা এলিমেন্ট যদি সেম ক্লাসে হয় তাহলে ওদের ক্লাস আবার সেম হয়ে যাবে, এটা তো অবভিয়াসলি এটাই হওয়ার কথা। মানে 3 এর মধ্যে 8 আছে, তাহলে 8 এর ক্লাস আর আলাদা কিছু তৈরি হবে না, ওই 3 এর ক্লাসটাই 13 এর ক্লাস একই হবে। এই যে উপর রিলেশন থেকে, এই যে মড 5 থেকে, মানে একটা রিলেশন তো দেওয়া থাকে, সেটার আন্ডারে ক্লাস বের করতে পারবা। ক্লিয়ার? বোঝা গেছে কি? না বুঝলে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? যেহেতু নতুন জিনিস অনেকের কাছে। তার মানে এটা একটু মাথায় রাখো, সামনে আমরা প্রুফ করবো যে যদি দুইটা এলিমেন্ট সেম ক্লাসে হয় তাহলে তাদের ক্লাস আবার সেম হয়ে যাবে, মানে রিলেটেড হইলে তাদের ক্লাস সেম হয়ে যাবে। তার মানে এখন দেখো এই এই ক্লাসটা একটা জিনিস মিন করতে, যেমন থ্রি এর ক্লাসটা একটা স্পেশাল কিছু বলছে। সে বলছে আমাকে থ্রি এর ক্লাসে যারা আছে সবাইকে তুমি, যেহেতু এটা মড 5, সবাইকে 5 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার হবে 3 অলওয়েজ। থ্রি এর ক্লাস মানে রিমাইন্ডার 3 হবে, টু এর ক্লাস মানে রিমাইন্ডার 2 হবে অলওয়েজ। দেখো 7কে 5 দ্বারা ডিভাইড করো 2, 12কে 5 দ্বারা করো 2, 17-এর জন্য 2 অলওয়েজ রিমাইন্ডার থাকে। তার মানে এই সবার রিমাইন্ডার সেম, সেই সেন্সে তারা সেম আর কি, কোন একটা সেন্সে তো সেম হইতে হবে। আচ্ছা এরপর ওই যে লাস্ট যেটা দেখলাম, যদি স্লোপ সেম বা একই লাইনে আছে, তো ওইটার ক্ষেত্রেও তো ক্লাস বের করতে পারবো। ধরো এই যে 1 2, 1 2 একটা পয়েন্ট, সেটার ক্লাস বের করতে চাই, তাহলে সেটা কি হবে? 1 2, 1 2 পয়েন্ট এইখানে, তাহলে এর ক্লাস বলতে কি বোঝাবো? মানে এই লাইনে যত পয়েন্ট আছে সব। আর এই লাইনে অসংখ্য পয়েন্ট থাকবে, উল্টা দিকেও থাকবে। হ্যাঁ এটাই, আগের গুলো তো ইনফাইনাইট ছিল, বাট এই ইনফিনিটি আর ওটার চেয়ে একটু বেশি বড়, ঠিক আছে? তবে অরিজিন কিন্তু থাকবে না, অরিজিন বাদ, 0 0 কিন্তু ওই শুরুতেই সেট থেকে বাদ। আচ্ছা সো তাহলে আমরা এই যে 1 2, এই পয়েন্টের ক্লাস, ক্লাস হচ্ছে এরকম থার্ড ব্রেকেট চিহ্ন দিয়ে দেওয়া হয়। তার মানে k × 1 2 এই টাইপ পয়েন্ট, যেখানে কে বিলংস টু আর, কে নট ইকুয়ালস টু 0, মানে কে এর সকল মাল্টিপল পয়েন্টস গুলো, এগুলোই হচ্ছে আমার ক্লাসের মধ্যে থাকবে। তাহলে মানে ফিজিক্যাল মিনিং এটা একটা লাইন বোঝাচ্ছে, শুধু অরিজিনটা বাদ দিয়ে। তাহলে এরকম যতগুলো লাইন হবে ততগুলো ক্লাস আমি পাবো।
এখন দেখো তাহলে 1 2 ক্লাস যা, 2 4 ক্লাস কিন্তু সেম, কারণ 2 4 তো একই লাইন আছে, ওই লাইনটাই তো সে আসবে শেষ পর্যন্ত আর কি। ওকে, সো এই হচ্ছে ক্লাস সম্পর্কে আমরা বুঝলাম। এখন একটা ব্যাপার খেয়াল করো, দুইটা ক্লাস দেখো, এই 3 এর ক্লাস 8 এর ক্লাস সেম হয়ে গেছে, আবার এই দুইটা কিন্তু সেম হচ্ছে না। 3 আর 2 কিন্তু সেম হচ্ছে না। এখন সেম না হইলে একটা মজার ব্যাপার আছে, দুইটার মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে? নো, এটা কখনোই ইকুইভ্যালেন্স রিলেশনে থাকবে না। ইকুইভ্যালেন্স রিলেশনে একটা মজার ব্যাপার হচ্ছে যে হয় দুইটা ক্লাস সেম হয়ে যাবে, অথবা তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। এটা একটা থিওরাম, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, তো এটা এখানেও দেখলাম। আবার দেখো, ধরো তুমি ডিফারেন্ট একটা লাইন নাও, ধরো অন্য একটা ক্লাস, যেহেতু অরিজিনটা নাই, তাহলে কি কোনো কমন পয়েন্ট থাকা পসিবল? হ্যাঁ, এই জন্য শুরুতে অরিজিনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এটা বাদ না দিলে ইকুইভ্যালেন্স রিলেশন হবে না, কারণ এই প্রপার্টি ভায়োলেট করবে। -1 2, হ্যাঁ, এটার একটা ক্লাস, মানে এই লাইনটার, এই লাইনে যত পয়েন্ট আছে। তাহলে দেখো, এখানে তুমি যত লাইনই নাও, অরিজিন যেহেতু বাদ আগে থেকে, তাহলে কোনো দুইটা লাইনে কিন্তু কমন পয়েন্ট থাকা পসিবল না। ঠিক আছে, তার মানে এটা যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশনে ঘটবে, যে দুইটা ক্লাসে কোনো কমন পয়েন্ট হয় পাবা না, অথবা তার আইডেন্টিক্যাল হয়ে যাবে, পুরোপুরি সেম হয়ে যাবে আর কি। এটাই হচ্ছে আমাদের সেই থিওরেম। 1 1, 1 1 এর ক্লাস তো ডিফারেন্ট। 1 1 হচ্ছে যে এটা। হয় টোটালি সেম হয়ে যাবে, অথবা কোনো কিছুই মিলবে না, না হলে কি একদম টোটালি ডিসজয়েন্ট আর কি। এটাই আর কি, এটাই হচ্ছে ঘটনা আর কি। তাহলে এই হচ্ছে থিওরেম, তো এই থিওরেমের প্রুফটা আমি করব। তো ধরে নিচ্ছি যে টিল্ট হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখানে কোনো দুইটা এবি, র্যান্ডমলি যদি এবি নেই, তাহলে হয় তাদের ক্লাস দুইটা সেম হয়ে যাবে, অথবা এমন ভাবে থাকবে তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রপার্টি আর কি। ঠিক আছে, তো এখন এটা প্রুফ করা যায় কিভাবে? এখন তো প্রুফ আমরা শুরু করি তাহলে। সো লেট এ বি বিলংস টু এ। এখানে জেড বা কোনো বলে, এটা ইন জেনারেল ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য, সো জেনারেলি প্রুফ করতে হবে। এখন একবার যদি প্রুফ করি, তাহলে যে কোনো জায়গায় ইউজ করা যাবে এটা। ঠিক আছে, হ্যাঁ, এই সিম্বলটাতে নিয়ে করি আর কি, টিল্ট সিম্বল দিয়ে আর কি। টিল্ট হচ্ছে যে কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন, এটা কনগ্রুয়েন্সও বোঝাতে পারে, ওই যে মানে কি বলে, ওই যে সেম লাইন দিয়ে পাস করে এটাকেও বোঝাতে পারে, বা সিমিলার ট্রায়াঙ্গেলও বোঝাতে পারে, বা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলও বোঝাতে পারে, যে কোনো কিছু, মানে ইকুইভ্যালেন্স রিলেশন হলেই হবে আর কি। দেখো, আমরা কিন্তু সবগুলোতে সেম সিম্বল ইউজ করছিলাম আর কি। আচ্ছা, সো দুইটা ধরে নিলাম। এখন ইফ দুইটার মধ্যে যদি কমন না থাকে, দেন উই হ্যাভ নাথিং টু প্রুফ। তাই না? যদি দুইটা এমনিতেই ডিসজয়েন্ট হয়ে যায়, তাহলে প্রুফ করা কিছু থাকবে? থাকবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দুইটার মধ্যে একটা, ও আচ্ছা আচ্ছা, সরি, ফাইটা লিখি নাই। সো আমরা ধরে নিচ্ছি এটার ইন্টারসেকশন যেহেতু ডিসজয়েন্ট, তাহলে এখানে প্রুফ করা কিছু থাকবে না। তো তাহলে আমরা অ্যাজিউম করব যে তারা এমটি না। সো নট ইকুয়ালস টু এমটি, তাহলে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এইটা ইন্টারসেকশন এইটা। তো এই হচ্ছে প্রুফ করার মেথড আর কি, কিভাবে করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এক্সট্রা এর মধ্যেও আছে, এর ক্লাসে আছে, মানে ক্লাসগুলো তো একটা সেট আসলে। ঠিক আছে, আচ্ছা, সো এই পর্যন্ত আমরা আসলাম। এখন
উই হ্যাভ টু শো এ এর ক্লাস ইকুয়ালস টু বি এর ক্লাস। এখন আমরা প্রুফ করি নাই, করবো আর কি, লিখে ফেললাম। তো ব্লু লাইনে যেটা লিখতেছি এটা আমাদের টার্গেট। টার্গেটটা সবসময় তুমি লিখে ফেলবা বা মনে মনে রাখবা আর কি, ঠিক আছে? তো লিখে ফেললে যেটা হয়, একটা টার্গেট সেট হয়ে গেলে মানে বুঝতে সুবিধা হয় নিজের জন্য আর কি। আচ্ছা, এখন দুইটা সেট সমান এটা কিভাবে প্রুফ করে? তোমরা তো ম্যাথ 111 এটা পড়ে আর কি। দুইটা সেট সমান কেমনে প্রুফ করে? মানে প্রথম সেট থেকে একটা কিছু নিব, সেকেন্ডটাই আছে, সেকেন্ডটা থেকে নিব, প্রথমটাই আছে। ওকে, তো সেই ওইতে আমরা যাই। সো লেট, এখন এক্স তো আর নেওয়া যাবে না, অন্য কিছু নিতে, ওয়াই। লেট ওয়াই বিলংস টু ক্লাস অফ এ, দ্যাট মিনস ওয়াই ইজ রিলেটেড টু এ। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন এই ওয়াইটা সামহাউ মানে বি এর ক্লাসে আছে, সেটা বুঝবো কিভাবে আমি? সেটা আনবো কিভাবে? কোন প্রপার্টি কি? ট্রানজিটিভিটি ইউজ করতে, এখন কার সাথে ইউজ করবো? এখন কি আমি আহ এইখানে যাব নাকি এইখানে যাব, সেটা হচ্ছে কথা। আচ্ছা, সেকেন্ডটায় যাওয়ার জন্য আগে এক্স লাগবে, এক্স এ একে আসতে হবে। তাহলে এখন দেখো, ওয়াই ইজ রিলেটেড টু এ, ঠিক আছে? তার মানে আবার এক্স আছে এ এর মধ্যে, এটা কি মিন করে? আচ্ছা, এখানে দাঁড়াও, এখানে আমরা একটু এটাকে নিচে নামাই দিই, এখানে আরেকটু জায়গা লাগবে আমাদের। এখান থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারবো। এই দুইটা কি বলতে পারি না? আচ্ছা, কোনো ক্লাসে থাকা মানে কি তারা রিলেটেড আসলে? আচ্ছা, তো এখন এটা আমাকে হেল্প করবে। তাহলে দেখো, ওয়াই ইজ রিলেটেড টু এ, আবার এক্স ইজ রিলেটেড টু এ, বা সেখান থেকে বলা যায় কি, এ ইজ রিলেটেড টু এক্স। তাহলে এখন আমি যদি এইটাকে আর এইটাকে কম্বাইন করি তাহলে কি দাঁড়াবে? আচ্ছা, আবার অলসো এক্স ইজ রিলেটেড টু বি, এই যে এখান থেকে আসলো, এইটা এখানে টেনে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে সেখান থেকে আবার ট্রানজিটিভিটি ইউজ করলে দ্যাট মিনস কি, ওয়াই বিলংস টু বি এর ক্লাস। প্রুফ কি হইলো? দেখো ফ্লোটা একটু দেখো, ফ্লোটা আসলে কি, এগুলো আমার মনে থাকে না, এগুলো হচ্ছে যে দেখে মানে আইডিয়া করে করে অনুমান করে করে করতে হয় আর কি, যে এটা করে দেখি হয় কিনা আর কি, ঠিক আছে? তাহলে এই যে ওয়াই ইজ রিলেটেড টু, এখন আমার টার্গেট হচ্ছে সামহাও ওই সেকেন্ড ক্লাসে যেতে হবে। সেকেন্ড ক্লাসে কিন্তু শুধু এক্স এর সাথে কানেকশন, এ এর সাথে নাই। তাহলে এই এর সাথে এক্স এর একটা সম্পর্ক তৈরি করলাম, দেন ওইটা থেকে আবার সেকেন্ড ক্লাসে চলে গেলাম আর কি। So এই হচ্ছে ফ্লোটা। তাহলে আমরা দেখলাম যে, তাহলে আমাদের ইয়াটা কি, যে আমরা এইখান থেকে শুধু চলে গেলাম এই জায়গাতে। তাহলে এটা কি মিন করে? মানে এই জিনিসটা একটা এটা আমাকে যে কনক্লুশনটা দেয়, যে ক্লাস এ ইজ এ সাবসেট অফ ক্লাস বি। আমি র্যান্ডমলি ক্লাস এ থেকে একটা এলিমেন্ট নিয়ে সেটা বিয়েতে দেখাইছি। ইন সিমিলার ওয়েতে আমরা প্রুফ করতে পারি উল্টাটা, উল্টাটাও দেখানো পসিবল। এটা আমি করবো না, এটা তোমরাও করবে না, বলবো সিমিলার ওয়েতে আমরা করতে পারি, সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? স্যার এটা কি ওয়াই ইজ রিলেটেড টু এক্স যদি র্যান্ডমলি আবার প্রেডিকশন কোনটা কোনটা কোনটা? এটা ওয়াইস রিলেট, এটা। ওয়াই ওয়াই আচ্ছা, ওয়াই বিলংস টু ক্লাস অফ এ, তার মানে কি ওয়াই আর এ রিলেটেড, তো অটোমেটিক। ওয়াই যদি এর ক্লাসে থাকে তার মানে কি তারা দুইটা রিলেটেড না? ক্লাসের ডেফিনেশন কি, রিলেটেড গুলোই তো আমি নিয়ে আসি। তাহলে এইখান থেকে এই লাইনটা অটোমেটিক আসবে। আচ্ছা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, দেখো, ওয়াই রিলেটেড টু এ, আবার এ রিলেটেড টু এক্স, তাহলে ওয়াই রিলেটেড টু এক্স, দুইটাকে কম্বাইন করে। হ্যাঁ, ডিরেক্ট প্রুফ দিয়ে করতেছে, এখানে কোনো কন্ট্রাডিকশন লাগতেছে না আমাদের। আচ্ছা, তো তাহলে
তাহলে যেটা দাঁড়াচ্ছে, তো এটাই হচ্ছে আমাদের প্রুফ যে দুইটা ক্লাস সেম আর কি, ঠিক আছে। তো হয়ে গেল আর কি। তো এটা একটু বড় মেজর প্রুফ ছিল আর কি, কারণ এটা আমাদের ইউজ করতে হবে আর কি সামনে। সো দ্যাটস ওয়াই করা। জিনিসটার ইনটিউশন গুলো বুঝতে হবে, প্রুফ গুলো আবার ট্রাই করতে হবে নিজে নিজে করার। প্রথমে তুমি নিজে নিজে ট্রাই করবা, না পারলে আবার দেখবা। একবার করে নিজে করতে হবে প্রুফ গুলো। ওই প্র্যাকটিসটা নিজের মধ্যে করতে হবে। এগুলো যে কোনো বইতে পাবা অবশ্য। রিয়েল অ্যানালাইসিস বইতে এটা থাকবে না, এটা বেসিক অ্যালজেব্রা বইতে পাবা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দেখবো পার্টিশন। পার্টিশন ব্যাপারটা কি? এই যে মনে করো আমি ক্লাসগুলো পাচ্ছি, ক্লাসগুলো বললাম কি একটার সাথে আরেকটা মিল নাই, হয় তারা সেম, সেম মানে তো আসলে একই জিনিস, অথবা তারা ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে মনে করো এই যে একটা সেট আমার ধরো আছে, এই যে একটা রিলেশন আছে, রিলেশনে মনে করো এইটুকু একটা পার্টিশন, এইটুকু একটা পার্টিশন, পার্টিশন তো এইভাবে পার্টিশনে তুমি ভাগ করে ফেললা। তাহলে তুমি এখানে ধরো 6টা পার্টিশন পাচ্ছ। তুমি যে কোনো রিলেশনকে এরকম পার্ট পার্ট করে ফেলতে পারো, এটাকে বলে পার্টিশন করা, মানে ক্লাসগুলো আলাদা আলাদা করে ফেলতে পারো। তো এটাকে বলে পার্টিশন থিওরেম। তুমি যে কোনো একটা ইকুইভ্যালেন্স রিলেশন থাকলেই তুমি যে ডিসজয়েন্ট পার্টিশনে তুমি এটাকে ভাগ করে ফেলতে পারো, মানে ডিসজয়েন্ট ক্লাসে ভাগ করে ফেলতে পারো। যেমন ধরো আমি যদি ওই মডিউলার রিলেশনটাই নেই, এ কনগ্রুয়েন্স বি মড 5 অন ইন্টিজার্স, তাহলে এখন কি হবে? আমার জিরোর একটা ক্লাস হবে, ওয়ানের একটা ক্লাস হবে, টু এর একটা ক্লাস হবে, থ্রি এর ক্লাস হবে, ফোর এর ক্লাস হবে, ফাইভ এর, এরকম অনেকগুলা ক্লাস আমি নিতে পারি। কিন্তু তুমি দেখবা যে জিরোর ক্লাস আর ফাইভ এর ক্লাস আসলে সেম, 0, 5, 10 এদের ক্লাস সেম। তাহলে এখানে ডিফারেন্ট ক্লাস কয়টা হবে? 5টা। 5টার বেশি কিন্তু হবে না। তাহলে এই যে তুমি রিলেশনকে যে কয়েকটা ক্লাসে ভাগ করে ফেলা, এটাকে বলে পার্টিশন করা। তাহলে আমি, তাহলে ওই পার্টিশনটা আমি লিখতে পারি কিভাবে? তাহলে এখানে পার্টিশনটা দাঁড়াচ্ছে যে পার্টিশন ইকুয়ালস টু জিরোর ক্লাস থাকবে, এই এই ক্লাসগুলো মানে এক একটা সেট, ইনফাইনিট সেট, 4 আর নাই, এই 5টাই থাকবে। এটাও লিখতে পারো অথবা তুমি এটাও লিখতে পারো। জিরোর ক্লাস মানে কি 5 এর ক্লাস, ওয়ান মানে কি 6, টু মানে 2 রাখো, থ্রি মানে মনে করো যে 18, ফোর মানে তোমার 9। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? জিরো ক্লাস আর ফাইভ এর ক্লাস তো সেম। তো তাহলে এটাও লিখতে পারো, এটাও যেটাই লিখো, নাম্বার অফ ক্লাসেস কিন্তু চেঞ্জ হবে না, হয়তোবা তাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আর আসলে তো সেট, কারণ এই সেটটা আর এই সেট আইডেন্টিক্যাল, একই জিনিস আসলে। তাহলে এই যে তুমি পার্টিশন করলা, এটাকে বলে পার্টিশন করা। তো এটার পার্টিশনে অনেকে এটাকে কোশেন্টও বলে। তো এটাকে আমরা এই যে এইরকম সিম্বল দিয়ে ডিনোট করি, সিম্বলটা একটু জেনে রাখো আর কি। তো এটার সিম্বলটা হচ্ছে যে এই যে ওই সেটটা ডিভাইডেড বাই সিম্বল, মানে এটাকে তুমি এই সিম্বল দিয়ে ডিভাইড করছো আর কি, কাইন্ড অফ এটার রেসপেক্টে, মানে কাইন্ড অফ ইনটিউশনটা এরকম আর কি। পুরা জেড সেটটাকে তুমি 5টা পার্টে ডিভাইড করলা, পার্ট। এখন এই এই প্রত্যেকটা হচ্ছে ক্লাস, এক একটা ক্লাস আর কি। এবং এই ক্লাসগুলোর মধ্যে কারো কোনো কিন্তু কমন এলিমেন্ট নেই, ঠিক আছে। কমন এলিমেন্ট ইয়ে হলে তাহলে আরো বেশি হয়ে যাবে, তো এটা তো আবার রিপিট করবে, তাহলে রিপিট করানোর দরকার নেই, ঠিক আছে। আবার তুমি যদি ধরো এই যে, আচ্ছা যেমন এই যে এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে। তো এইটার তাহলে ক্লাসটা কি হবে? জেড, জেড বাই টিল্ট। সো এটার মানেটা হচ্ছে যে জিরোর ক্লাস, ওয়ানের ক্লাস। আমরা সহজ করে লিখি, এই এই হচ্ছে এটা ক্লাস। তারপর ধরো এখানে আরেকটা এক্সাম্পল আছে যে এই যে একটু আগে যেটা বললাম যে এই যে একই লাইনে পড়ে কিনা সেটা, তাহলে সেটার ক্লাসগুলো কি হবে? এই সেটটাকে আমি যদি এস ধরি, তাহলে এস ডিভাইড বাই টিল্ট, এটার মানেটা কি হবে? এটা একটা সেট হবে, তো সেই সেটটা জাস্ট আমি ভিজুয়ালি দেখাই, এটা আমি বিল্ডার মেথডে লিখতেছি না। তো এটা মিন করবে এক একটা
লাইন। ধরো এটা একটা লাইন, এটা একটা ক্লাস, তারপর মনে করো এটা একটা ক্লাস, তারপর মনে করো এটা একটা ক্লাস, তারপর মনে করো এটা একটা ক্লাস। এরকম কতগুলো লাইন পসিবল? অসংখ্য লাইন পসিবল। তো এই অসংখ্য লাইন অসংখ্য ক্লাস হবে তাহলে এখানে, এখানে ক্লাসের সংখ্যা ইনফাইনাইট। আগেরটায় ক্লাসের সংখ্যা ফাইনাইট ছিল আর কি। আর মডিউলো ব্যাপারটা নিয়ে যেহেতু বেশি আমরা স্টাডি করি, মড 5 এর জন্য 5টা ক্লাস হয়েছে, মড 6 হলে 6টা ক্লাস হবে, মড এন এর জন্য এন সংখ্যক ক্লাস হবে আর কি, ঠিক আছে। আর এই মড 1 যদি নাও তাহলে একটাই ক্লাস হবে, তখন আসলে পুরাটাই এটা ট্রিভিয়াল কনফারেন্স আর কি, তো এটা নিয়ে আমরা আসলে কাজ করি না খুব একটা। ওকে, তাহলে এই ক্লাস ব্যাপারটা মানে পার্টিশন ব্যাপারটা আশা করি বুঝে গেছো। তো এখন আমাদের মানে বেসিক অ্যালজেব্রা পার্ট শেষ আর কি, এখন চলে আসবো আর কি কনস্ট্রাকশনে আর কি। ওই যে লাস্ট ক্লাসে আমরা যেখানে ফেলে এসেছিলাম যে ক্রনিকারের একটা কোড দিয়ে, যে গড মেড দ্য ইন্টিজার্স, অল এলস ইজ দ্য ওয়ার্ক অফ ম্যান, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এখন ধরে নিচ্ছি ইন্টিজারের সেটটা আছে, এটা থেকে আমরা রেশনাল নাম্বার কনস্ট্রাক্ট করবো। সেই কনস্ট্রাকশনের জন্য আমাদের শুরুতে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করতে হবে, ঠিক আছে। এই যে ধরো তুমি ছোটবেলা থেকে জানো যে হাফ আর 2/4 তারা সেম জিনিস, তাই না? এটা কোথায় কিভাবে তোমাকে শিখাইলো, বা ম্যাথমেটিশিয়ানরা এটাকে কিভাবে ডিফাইন করলো আর কি। তো ওই ব্যাপারগুলাই আমাকে শিখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে শুরুতে ইনফরমালি জাস্ট আমরা ফ্র্যাকশনটা কিভাবে চিন্তা করছে তাদের সেটা একটু দেখি। তাহলে মানে মানুষজন ফ্র্যাকশনকে লিখে এইভাবে, এই যে এ বাই বি, ঠিক আছে। এখানে এ বাই বি ফ্র্যাকশনের বৈশিষ্ট্যটা কি? এটা একটা ইন্টিজার হয়, বিটা একটা ইন্টিজার হয়, আর এই নিচের বিটা জিরো হয় না, এটি তো আমরা জানি। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এটাকে ইন্টারপ্রেট করে এইভাবে, এ কমা বি। ম্যাথমেটিশিয়ান সবকিছুকে রিলেশন দিয়ে, কার্টেশিয়ান দিয়ে, এগুলো দিয়ে ডিনোট করে আর কি। তো তাদের মতে তাহলে কি হবে, এটা আসবে জেড থেকে, বিটা আসবে জেড থেকে, আর বি নট ইকুয়ালস টু জিরো। এখন তাহলে আমার যে ওভারঅল যে রিলেশনের সেটটা, তাহলে সেটা দাঁড়াবে কেমন? হ্যাঁ বলো। এরকম না? হ্যাঁ। কেন ওয়ান হবে না কেন? রুট টু কি ইন্টিজার? এখন রেশনাল মানে এ বাই বি তে এক্সপ্রেস করা যাবে, বাট এ বাই বি কিন্তু দুইটাই হয়তো ইন্টিজার। তুমি যে রুট টু কে √2/1 বলতেছো, উপরের √2 তা ইন্টিজার না, ইন্টিজার রেশিও বলতে হবে। আর হ্যাঁ, বিটা 1 হলে ওটা ইন্টিজার হয়ে যায়। ইন্টিজারও তো রেশনাল, কারণ রেশনালের মধ্যে তো ইন্টিজার থাকবে। বি 1 দিয়ে আমরা আইডেন্টিফাই করি এটা ইন্টিজার কিনা আর কি। ওটাকে এমবেডিং বলে, ওটা আমাদের এই কোড মানে আজকে লেকচার লাস্টে একটু বলবো এটা নিয়ে। আচ্ছা তাহলে দেখো, আমি যে ক্রস নিব সেটা কিন্তু জেড ক্রস জেড নিব না। প্রথমটাতে আমরা যে কোনো জেড কে অ্যালাউ করতেছি, পরেরটা থেকে আমি যে কোনো জেড কে অ্যালাউ করতেছি, জিরো কে অ্যালাউ করছি না, সো দ্যাটস ওয়াই Z-0। এই জন্য তারা ক্রস প্রোডাক্টটাকে এইভাবে নিয়েছেন আর কি। এবং সেটা নেওয়ার লজিকটা হচ্ছে এইটা আর কি, কারণ প্রথমটা হচ্ছে উপরের পার্টটা নিউমারেটর, পরেরটা হচ্ছে ডিনোমিনেটরটা জিরো হইতে পারে, সো দ্যাটস ওয়াই Z-0। তাহলে এই হচ্ছে মোটিভেশনটা এখানে যে কেন। হ্যাঁ, 0/1 তো জিরো, প্রথমটা জিরো অ্যালাউ, পরেরটা নিচে জিরো থাকা যাবে না, ফ্র্যাকশনের উপরে জিরো থাকতেই পারে। মানে এটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি, ম্যাথমেটিশিয়ানরা দেখবে এইভাবে নিচেরটা দিয়ে, তারা পেয়ার আকারে দেখবে আর কি, কারণ তারা সবকিছু অ্যাবস্ট্রাক্ট হইতে চিন্তা করতে পছন্দ করে। হুম, এটাই মানে, তাহলে আমি যে সকল পেয়ার জেনারেট করার জন্য তো আমার এই সেটটা লাগবে, তাই না? এই এ আসবে হচ্ছে এই জেড থেকে, বি আসবে হচ্ছে এইটা থেকে, এই জন্য আর এইটাকে ক্রস করলে অল পসিবল ফ্র্যাকশন পেয়ে যাবো আমি আর কি, এই দুইটাকে ক্রস করলে। এখন ওই যে দুইটা ফ্র্যাকশন যে সেম, এটা আইডেন্টিফাই করবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা হচ্ছে এইটা। এ বি একটা ফ্র্যাকশন, সিডি একটা ফ্র্যাকশন, দুইটা ফ্র্যাকশনকে সেম ধরবো। আচ্ছা আমাকে বলো, নর্মালি বলো, এই যে এ বাই বি আর সি বাই ডি এই দুইটা ফ্র্যাকশন সমান হবে কখন? যদি মানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে সেম হয়, এডি ইকুয়ালস টু বিসি। তো ওইটাই বলছে আর কি তার, জাস্ট এইভাবে না লিখে তার ওইভাবে, কারণ এটা তো কোনো ফর্মাল সিম্বল না। হ্যাঁ, পরে এটাকে আমরা প্রচলন করব ভবিষ্যতে আর কি, এখন ওইটা মানে প্রচলন হয়নি মনে করো আর কি, প্রথম দিকের কথা আর কি। তাহলে বুঝতে পারছো কেন এটাতে আমরা গেলাম?
মানে এই এটাতে কেন আমরা যাচ্ছি? কারণ ওই যে আমরা ফ্র্যাকশনে নর্মালি যেভাবে চিন্তা করি সেভাবেই আসলে আসতেছে এটা। আচ্ছা, সো এখন এইটা যে ইকুইভ্যালেন্স রিলেশন সেটা প্রুফ করতে হবে। তো এটা ঝটপট করে ফেলি আমরা। এক নাম্বার হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে যে কোনো একটা ফ্র্যাকশন নিজের সাথে নিজে রিলেটেড কিনা সেটা দেখতে হবে। ধরো এই এ বি রিলেটেড টু এ বি সিন্স, কেন রিলেটেড? কারণ এডি সমান বিসি, তাহলে এখানে এডি কত? এ ডি। এটা তো বোঝাই যাচ্ছে এটা হবে। দেন আসো সিমেট্রি। সিমেট্রি, তাহলে সিমেট্রিতে গিভেন এ বি রিলেটেড টু সিডি, এটা ধরো দেওয়া আছে, আমাকে উল্টাটা প্রুফ করতে হবে। তাহলে এ বি রিলেটেড টু সিডি মানে কি? এখান থেকে আমরা কি বলতে পারবো? এডি সমান বিসি। ঠিক আছে, এখন আমি একটু জাস্ট এখানে একটু রাফ করি যে সিডি রিলেটেড টু এ বি হওয়ার জন্য কি দেখানো উচিত? সিবি ইকুয়ালস টু ডিএ। আচ্ছা, তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি আমরা। সিবি ইকুয়ালস টু ডি, একই জিনিসই তো লিখলাম তাই না? তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো সি কমা ডি ইজ রিলেটেড টু এবি। শেষ হয়ে গেল, তাহলে সিমেট্রিক হয়ে গেল। এখন ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভে আমার অ্যাজাম্পশন থাকবে দুইটা। সো গিভেন এ বি রিলেটেড টু সিডি অ্যান্ড সিডি রিলেটেড টু জিএইচ। তো ইএফ লিখলাম না, আমার ই আর সি আবার দেখতে একই রকম, পরে তোমরা বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে এডি ইকুয়ালস টু বিসি, এখান থেকে এডি মানে প্রথমটা লাস্টেরটা, তাহলে সিএইচ ইকুয়ালস টু ডিজি। ঠিক আছে, তাহলে আমাদের প্রুফ করতে হবে কোনটা? আমাদের দেখাইতে হবে কোনটা? এখানে আমি একটু রাফ করি, এবি রিলেটেড টু জিএইচ, তাহলে আমাদের দেখানো উচিত বিজি। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়ালস টু বিজি যেহেতু দেখাইতে হবে, তাহলে এটা কিভাবে আনা যায়? আচ্ছা, সো এখানে একটা কাজ করি, এটাকে লেখা যায় কি এ বাই বি ইকুয়ালস টু কি সি বাই ডি। আর এখান থেকে কি লেখা যায়? তাহলে এখান থেকে বলা যাবে, তাহলে এইচ ইকুয়ালস টু বিজি। তো এটা এখন আবার মুছে দিই, তো এটা দরকার নেই। মানে ওইভাবে সাইডে তুমি নোট মানে নিতে পারো যে কেন এটা তুমি করতেছো, একটা মোটিভেশন আর কি। তো তার মানে এটা এখনো আসলে অ্যালাউড না, বাট এটা তুমি অ্যাভয়েড করেও করতে পারবা, কোনো সমস্যা নেই, পসিবল আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল আর কি। ওকে, তো এটা কি বোঝা গেছে তাহলে মোটামুটি? ওকে, তো এখন ইকুইভ্যালেন্স রিলেশন হইলে আমরা কি করতে পারি? ক্লাস বের করতে পারি, দেন পার্টিশন করতে পারি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মনে করো এখন তোমরা চিন্তা করো তো, এখন রেশনাল নাম্বারের ডেফিনেশনটা কি? তাহলে রেশনাল নাম্বারের ডেফিনেশনটা করার আগে আমাকে পার্টিশন করতে হবে। তাহলে পার্টিশনে কি হবে? ক্লাসগুলো থাকবে। ঠিক আছে, তাহলে রেশনাল নাম্বার কিউকে আমরা ডিফাইন করতেছি অল পসিবল ক্লাস। এই প্রত্যেকটা ক্লাসই হচ্ছে এক একটা রেশনাল নাম্বার। আচ্ছা, ক্লাসগুলো কেমন হবে জাস্ট আমরা যদি একটু দেখি যে ক্লাসগুলো কেমন হবে। মনে করো এই যে ওয়ান টু, তাহলে ওয়ান টুর ক্লাসটা নেও তো, ওয়ান টুর ক্লাসে কে কে থাকবে?
ওয়ান টু তো নিজে থাকবে, আর কে কে থাকবে? টু ফোর থাকবে তাই না? টু ফোর কেন থাকবে? কারণ দেখো, এই যে প্রথমটা লাস্টটা গুণ করলে এইট, সরি 4, এইটা মাঝখানে দুইটা গুণ করলো 4, মানে আমার তো এডি ইকুয়ালস টু বিসি হইতে হবে, হয়। তারপর ধরো আমি 3 6 নিতে পারি, -1 -2 নিতে পারি, এরকম অসংখ্য নিতে পারি। তাহলে এইটা হচ্ছে এটার ক্লাস। তাহলে এই ক্লাসটাকে আমরা হাফ ফ্র্যাকশন বলে থাকি। হাফ ফ্র্যাকশনটা মানে এই ক্লাসটা। তার মানে তুমি যে রেশনাল নাম্বার দেখতেছো, সো ম্যাথমেটিশিয়ানদের মতে রেশনাল নাম্বার হচ্ছে একটা ইনফাইনাইট সেট, প্রত্যেকটা রেশনাল একটা ক্লাস আসলে। ঠিক আছে। এখন এই ক্লাসের সাথে আরেকটা ক্লাস যোগ হবে, বিয়োগ হবে, ভাগ হবে, ওটা পরে আবার ডিফাইন করা হবে আর কি। ঠিক আছে। তাহলে আইডিয়া কি বোঝা গেল? কি বোঝাচ্ছে? তাহলে এরকম যত পসিবল ক্লাস হবে, ততগুলো রেশনাল নাম্বার আছে আর কি। ওয়ান টু এর একটা ক্লাস আছে, এখন টু ফোর এর ক্লাস তো সেম, তাহলে ওইটা বাদ। থ্রি ফোর এর একটা ক্লাস আছে। এরকম কতগুলো ডিফারেন্ট ক্লাস পাবো? পাবো, অনেকগুলোই পাবো। ঠিক ততগুলো রেশনাল নাম্বার আছে। এখন রেশনাল নাম্বারের সংখ্যা ইনফাইনাইট। এই যে এখন এটাই বললাম যে এই যে এ বির যে ক্লাসটা, এটাকে আমরা ইনফরমালি এ বাই বি লিখে থাকি আর কি। ঠিক আছে, এখন তুমি এটা নিয়ে কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই আর কি। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে ওয়ান টু ক্লাসটা, মানে ওয়ান টু ক্লাস হচ্ছে এই সেটটা। এই প্রত্যেকটা যে পেয়ার, এই প্রত্যেকটা পেয়ার বা ক্লাস সেম রেশনাল নাম্বারকে ডিনোট করছে আর কি। এই জন্য হাফ আর হচ্ছে তুমি 3/6 কে সেম ধরে নাও আর কি, ইকুইভ্যালেন্স রিলেশনের কারণে আর কি। ঠিক আছে। এখন তোমরা তো জানো রেশনালের মধ্যে তো ইন্টিজার আছে, তাহলে ইন্টিজার গুলো কিভাবে ডিফাইন্ড? a, 1। এই a, 1 কে বলা হচ্ছে আমাদের ইন্টিজার এ। এই সবগুলা নিচে দেখো তোমার, এই যে a, 1 বা 2a, 2, 3a, 3। তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে ইন্টিজার এ কে ডিনোট করে। তুমি যদি 5 এর ক্লাস চাও, তার মানে 5, 1, 10, 2 এই জাতীয় গুলো নিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? যেগুলো সংখ্যা মানে যে লাস্ট একটা ইন্ডিয়ান লিখতে হবে, ফ্র্যাকশন আকারে লিখতে হবে। রুট টু কে পারবা না। ওইটা রুট মানে মানে রেশনাল কে পারবা, ইরেশনাল কে পারবা না, এই জন্য তো ইরেশনালটা লাগবে আর কি। তাহলে এই এই হচ্ছে মোটামুটি ব্যাপার, তো ইন্টিজার গুলো এইভাবে ডিফাইন্ড। এখন এখানে একটা মানে থিওরাম বলতে পারো, এটা খুবই কমন সেন্স আর কি। তোমার কাছে যদি একটা ইন্টিজার থাকে, তাহলে ওই তাদের মধ্যে যে তোমার জিসিডি আছে, তো জিসিডি দিয়ে তুমি ভাগ করলেও ওটা সেম ক্লাসেই পড়বে আর কি। এটা প্রুফ করা যায় আর কি। জিসিডি মানে গসাগু আর কি। তো গসাগু দিয়ে ভাগ করলে নতুন যে জিনিসটা তৈরি হবে তার আসলে রিলেটেড আর কি। এটা ফর্মালি প্রুফ করা যায়, বাট প্রুফটা একটু বড় হবে, দ্যাটস স্কিপ করতে বোঝা যায় তো। মানে আমাদের কিন্তু ইনটিউশনকেই এগুলো সাপোর্ট করতেছে আর কি। মনে করো যে 12 15, বা এইভাবে লিখতে পারি। এটা একটা ফ্র্যাকশন না? আচ্ছা, 12 15 গসাগু কত, জিসিডি কত? 3, তাহলে ভাগ করে দাও, কত হবে? 4 5। তাহলে এইটা আর এটা সেম ফ্র্যাকশন মিন করবে, এটা হচ্ছে থিওরাম আর কি। ঠিক আছে। বা এভাবে বলতে পারো যে 4/3। এই জন্য আমরা গসাগু দিয়ে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, মানে প্রুফটা হওয়ার পর দেন করতে পারো আর কি, আগে না। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউনিকনেস প্রপার্টি। তুমি একটা, ওই যে অনেক সময় হয় না যে কাটাকাটি করতে করতে একটা সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। এখন সর্বনিম্ন পর্যায়টা কখন? যদি m/n বা p/q এর জিসিডি যদি 1 হয়, তাহলে বলতেছে যে প্রত্যেকটা রেশনালের জন্য ওরকম একটা ফর্ম থাকবে। প্রত্যেকটা রেশনালের জন্য এমন একটা ফর্ম থাকবে যেখানে তাদের জিসিডি 1 হবে। এখন ধরো, আচ্ছা ধরো মানে এরকম নিলাম। হ্যাঁ, সিম্পলিফাইড ফর্ম বলতে পারো। তাহলে এটাকে কাটাকাটি করতে করতে কততে আমি নিতে পারি? অথবা এটাও নিতে পারি না? আচ্ছা, 3 দিয়ে তাহলে -4/5, ওকে, সরি ফর দ্যাট। এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। মানে কাটাকাটি করে জিসিডি 1 করেও কিন্তু ইউনিক হয় না, আসলে হয় না। তবে এখানে এক্সট্রা কন্ডিশন দিছে যে নিচেরটা যাতে পজিটিভ হয়। তো যদি মাইনাস অকার করে, আমরা স্ট্যান্ডার্ড নোটেশনে কিন্তু মাইনাসটা উপরে লিখি আর কি। ঠিক আছে, তো তাহলে তোমার এটা কিন্তু বাদ আসলে। দুইটাই লেখা যাবে, বাট যদি আমরা উপরে কনসিডার করি তাহলে কিন্তু ইউনিক হবে আর কি। তাহলে কিন্তু একটাই পসিবল।
তার মানে নেগেটিভ সংখ্যা ডিলেট করতে নেগেটিভ হবে। সংখ্যার ক্ষেত্রে মাইনাসটা আমরা ইউজুয়ালি উপরে লিখি আর কি, তো ওই সেন্সে তোমার একটাই তুমি পাবা, একটা রিপ্রেজেন্টেশনই পাবা। নেগেটিভ সংখ্যা -5 আর 3 ইলেকট্রিসিটি বের করতে পারি। জিসিডি বের করলেও জিসিডি কে পজিটিভই ধরা হয় আর কি তখন, ডেফিনিশন অনুযায়ী আর কি। এই হচ্ছে ব্যাপার তো। তার মানে প্রত্যেকটা নাম্বারকে তুমি ইউনিকলি লিখতে পারো আর কি, যেখানে নিচেরটা পজিটিভ হবে কাটাকাটি করা সর্বনিম্ন পর্যায়ে তুমি লিখতে পারো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে রেশনাল নাম্বারের যোগ আর গুণ কিভাবে ডিফাইন করা হয়। এখন অনেকের মতে যে এই যে একটা রেশনালের সাথে আরেকটা রেশনাল যোগ করব, তাহলে এরকম হইলে ভালো হতো তাই না, এ প্লাস সি বি প্লাস ডি, মানে বা তাহলে বাচ্চাদের শিখতেও সুবিধা হইতো আর কি, নিচে যোগ করে দিতাম, উপরে যোগ করে দিতাম। তো এই জিনিসটা হইলে ভালো হইতো আর কি, কিন্তু এটা তো হয় নাই। এখন হয় নাই এটা দুইটা কারণে। একটা হচ্ছে যে ইনটিউশন তোমাকে করতে দেয় না আর কি, মানে আমরা ফিজিক্যালি ফ্র্যাকশন বলতে যেটা বুঝি যে ধরো ওয়ান ওয়ান হাফ আর হচ্ছে ওয়ান থার্ড আমি যোগ করব, তাহলে আমরা কি করি যে হাফকে আমরা লিখি কি 6 ভাগের 3 ভাগ, এটাকে লিখি কি 6 ভাগের 2 ভাগ, তাহলে 6 ভাগের আসলে 5 ভাগ। তো ইনটিউশন এইভাবে কাজ করে, তার মানে যে এডি, তাহলে উপরে যে কাজটা আসলে হচ্ছে যে নিচে 2 × 3 হয়, তাহলে উপরে কি 1 × 3 হয় প্লাস 2 × 1 হয়, মানে যে এইভাবে আসলে কাজ করে। এটা ইনটিউশন তোমাকে করতে দেয় না আর কি। আর আরেকটা কারণ, যদি তুমি এইভাবে জোর করে করো সেটা ওয়েল ডিফাইন্ড হয় না। এখন ওয়েল ডিফাইন্ড কি তোমরা বুঝো? ওয়েল ডিফাইন্ড মানে কি ম্যাথমেটিক্স? আচ্ছা, সো এখন কেন এটা হয় না, এটা অ্যালজেব্রিক্যালি দেখবো যে কেন এটা পসিবল না, জোর করেও করা যাবে না আর কি। মানে এখানে ইনটিউশনের কোনো আমরা জিনিস আনতেছি না আপাতত আর কি। ঠিক আছে, ইনটিউশন তো আমরা জানি যে কি হচ্ছে, তো কেন এইভাবে যোগ করা হচ্ছে। আচ্ছা, সো এই যে উপরের যে ডেফিনেশনটা, এটা একটা ওয়েল ডিফাইন্ড জিনিস আর কি। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা হচ্ছে যে ধরো এই যে হাফ একটা ফ্র্যাকশন, ঠিক আছে, হাফ ফ্র্যাকশনটার সাথে তুমি ওয়ান থার্ড যোগ করবা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, রেজাল্টটা কি হচ্ছে? 6 উপরে কি 5 হচ্ছে না? আচ্ছা, এখন তুমি হাফের একটা অন্য একটা রিপ্রেজেন্টেটিভ নাও, মানে সেম হাফকে ডিনোট করে এরকম একটা রিপ্রেজেন্টেটিভ নিও, কি নেওয়া যায়? 2/4। আচ্ছা, ওয়ান থার্ডের অন্য একটা রিপ্রেজেন্টেটিভ নাও, এখন যোগ করো কত আসে? আচ্ছা, 24, তারপর কি হয় 12 + 6, না 12 + 8, সরি, 20/24 মানে কি? তার মানে এইটাই হচ্ছে ওয়েল ডিফাইন্ড। তো যখন কোনো কিছু রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ড করে, কোন একটা কিছু মানে ইকুইভ্যালেন্স রিলেশন হইলেই তো তখন কি, ওই যে ক্লাস চলে আসে, ক্লাসে কিন্তু অনেকগুলা রিপ্রেজেন্টেটিভ থাকে, প্রত্যেকটা তো সেম জিনিসই। তাহলে দেখো আমি যদি একটা ফ্র্যাকশনের ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ নেই এবং তারপরে আমার গিভেন ফর্মুলা দিয়ে যোগ করি, শেষ পর্যন্ত একই অ্যান্সার পাই না আমি? কিন্তু এটা ওই যে একটু আগে যেটা বললাম যে আমরা চিন্তা করছি এটা হইলে ভালোই, তো ওইভাবে করলে হয় না, এই জন্য ওইটাকে ওয়েল ডিফাইন্ড বলা হয় না। ঠিক আছে, যদি কোনো কিছু রিপ্রেজেন্টেটিভের উপর ডিপেন্ড করে যায় সেটা ওয়েল ডিফাইন্ড না। ঠিক আছে, মানে স্যার যদি সেম এটা পার্টিকুলার ক্লাসের মধ্যে অপারেশন করে আমাকে আরেকটা পার্টিকুলার ক্লাসে ঢুকতে হবে আর কি। এখন এটা তখনই পসিবল হয় যে সেম ক্লাসের মধ্যে অপারেশন করলে একটা ইউনিক ক্লাসে যায় অলওয়েজ আর কি। এমন যদি হয় যে ক্লাসের প্রথম দুইজন যায় একটা ক্লাসে, দ্বিতীয় দুইজন যায় অন্য একটা ক্লাসে, তাহলে এই জিনিসটা হচ্ছে ওয়েল ডিফাইন্ডনেস না আর কি। ঠিক আছে, এবং মডুলারেও কিন্তু সেম হয়। ধরো 2 এর ক্লাসের সাথে 3 এর ক্লাস যোগ কর, দেখো সব জিরোর ক্লাসে যায়। এমন কোনো পেয়ার নাই যারা অন্য ক্লাসে যাচ্ছে আর কি, সব অলওয়েজ জিরোর ক্লাসেই যায়। তাহলে ওই যে তাহলে ওই যে আমরা যে যোগটা করতেছি ওইটা ওয়েল ডিফাইন্ড আর কি। ঠিক আছে, এই ধর তুমি 2 এর একটা ক্লাস নাও আর 3 এর একটা ক্লাস নাও, 2 এর ক্লাস থেকে একটা এলিমেন্ট বলো র্যান্ডমলি যে কোনো একটা, 7, ওকে, 3 এর ক্লাসে র্যান্ডম একটা এলিমেন্ট বলো, 7 8 কত 15, 15 কোন ক্লাসে যায়? অলওয়েজ যাবে এটা, এটা কখনো এদিকে এরকম মানে উল্টা হওয়ার কথা না আর কি। ঠিক আছে, তাহলে এইটা যে, কিন্তু তুমি যদি নর্মালি যোগ করতা, দেখো তাহলে কি হইতো,
নিচে হয়তো কি 5, উপরে হয়তো কি 2। জাস্ট উপরে উপরে যোগ, নিচে নিচে যোগ, এখানে কি হয়তো দুইটা কি সেম ফ্র্যাকশন? Yes, sir. কিভাবে জানি ভাই? আচ্ছা কিভাবে যেন হয়ে গেছে আর কি। আচ্ছা অন্য কিছু নাও। দুইটাকে স্কেল হয়তো সেম দিয়ে, আচ্ছা অন্য কিছু নাও, অন্যভাবে স্কেল করতে হবে। আচ্ছা ধরো এটাকে 5 দিয়ে স্কেল করতে, 5, 15, এখন হবে না আর কি। আচ্ছা দুই একটা কেজে হইলেই যে হবে তা না, সব কেজে হইতে হবে আসলে। তাহলে এটা 7, এটা কত 19, এখন আর হচ্ছে না। তার মানে ওই ডেফিনেশনটা ভ্যালিড না আর কি, ঠিক আছে। কিন্তু এটা একটা মজার ব্যাপার যে ধরো মাঝে মাঝে হয়ে যেতে পারে, এটাও জেনে রাখলো আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা যে ওয়েল ডিফাইন, সেটা কেমনে প্রুফ করবা? তাহলে প্রুফ করার ওয়েটা হচ্ছে যে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ নিতে হবে। এখন আমরা তো অলরেডি জানি যে এই এ বি প্লাস সিডি এই দুইটা ক্লাসকে অ্যাড করলে হওয়ার কথা এডি প্লাস বিসি কমা বিডি। এখন তুমি এইটার একটা রিপ্রেজেন্টেটিভ নাও। হুম, ই তো নাই এখানে, সমস্যা নেই। এইটার একটা রিপ্রেজেন্টেটিভ নাও। তাহলে যোগ করলে হওয়া উচিত কি, এ প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম বিডি, ওকে, এটা হওয়া উচিত। এখন কথা হচ্ছে যে গিভেন, আচ্ছা প্রাইম হবে এখানে। গিভেন হচ্ছে যে এই এ বির সাথে রিলেটেড হচ্ছে এ প্রাইম বি প্রাইম, আর সিডির সাথে রিলেটেড হচ্ছে সি প্রাইম ডি প্রাইম। আমাদের শো করতে হবে রেজাল্ট দুইটা হচ্ছে কনগ্রুয়েন্ট বা রিলেটেড আর কি, ঠিক আছে। এই কমপ্লিকেটেড ফর্মুলা দিয়ে করার কারণেই এর, হ্যাঁ, হুম, এখানে লিখলাম। এটা কনগ্রুয়েন্ট রিলেটেড টু এ প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম বি প্রাইম ডি প্রাইম, ওকে। তো এইটা মানে এটা হইতে হবে আর কি। এখন এটা দেখানো যায় কিভাবে, ঠিক আছে। আচ্ছা এটা করে আমরা শেষ করে দিব আর কি, প্রুফটা করে, যত সময় নেই আর কি আমাদের। আহ আমার এই ক্লাসটা শেষ হবে না আজকে, ঠিক আছে। তোমাদের কি সবার ক্লাস আছে? আচ্ছা তো আহ তো মনে হয় এটা আমরা পরে করতে পারি আর কি, এটা শেষ করি আপাতত এই প্রুফটা। আচ্ছা সো তাহলে আমাদের যেহেতু এই দুইটা রিলেটেড, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি যেহেতু এই দুইটা রিলেটেড, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখন এই দুইটা রিলেটেড সেটা আমাকে দেখাইতে হবে, আমি এখনো জানি না হবে কিনা, দেখাইতে হবে। তাহলে এই দুইটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে? তাহলে প্রথমটার সাথে লাস্টেরটা গুণ করলে হবে সেকেন্ডটার সাথে 3 নাম্বারটা, তাই তো? কোন ফর্মে? মানে ডিফারেন্ট রিপ্রেজেন্টেটিভ আমি নিছি, নেওয়ার পরেও রেজাল্ট দুইটা হচ্ছে তারা রিলেটেড হইতে হবে, এটা আমি শো করবো আর কি। নিচে কি হয়েছে? এটাই তো ফ্র্যাকশনের ডেফিনেশনই তো এটা ছিল আর কি। এই যে দুইটা ফ্র্যাকশনকে আমি সেম ধরবো কিভাবে? আচ্ছা কোথায় গেল? এই যে এডি ইকুয়ালস টু বিসি যদি হয়, ওইটা থেকে। তো আমার ওইটা সেম দেখানোর জন্য আমি একটা কাজ করি, তাহলে প্রথমটার সাথে লাস্টটা গুণ করি, এডি প্লাস বিসি ইন্টু এই যে বি প্রাইম ডি প্রাইম মাইনাস, মাইনাস করে আমি জিরো দেখাবো, তার মানে দুইটা সমান হয়ে যাবে, মাইনাস
বিডির সাথে এ প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম। তাহলে এটা দেখো কত আসে। তাহলে এ বি প্রাইম ডি, আচ্ছা আমরা এ ডি বি প্রাইম ডি প্রাইম প্লাস বি সি বি প্রাইম ডি প্রাইম মাইনাস বিডি এ প্রাইম ডি প্রাইম মাইনাস বিডি বি প্রাইম সি প্রাইম। এখন আমি জানি এ বি প্রাইম মানে বি এ প্রাইম, তাহলে এ বি প্রাইম কোথায় আছে? এটা। তাহলে এ বি প্রাইম হচ্ছে যে বি এ প্রাইম ডি ডি প্রাইম প্লাস আর কি সি ডি প্রাইম কোথায় আছে? এই যে এখানে আছে, এই যে সি ডি প্রাইম। তাহলে সি ডি প্রাইম মানে হচ্ছে যে, তাহলে বি ডি প্রাইম ডি সি প্রাইম মাইনাস বিডি এ প্রাইম ডি প্রাইম মাইনাস বিডি বি প্রাইম সি প্রাইম, তো এটা জিরো চলে আসে আর কি। হ্যাঁ জিরো চলে আসে, এই যে এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, বিডি বি ডি প্রাইম। জিরো কি হয়েছে? বি এ প্রাইম কোনটা কোনটা? সি প্রাইম থেকে আচ্ছা কোন কোন লাইনে ভুল হচ্ছে? কোডটা? সেকেন্ড হ্যাঁ। সেকেন্ড টার্মে আগের লাইনে তো ডি ডি প্রাইম ছিল, সি ডি প্রাইম কে আমরা ডি প্রাইম সি লিখেছি, তো ডি ডি প্রাইম এর জায়গায় ডি ডি প্রাইম। और सर सेकंड टर्म पर बनते हैं। এটা এটা কি হবে? ডি ডি সি। এই যে এখন ঠিক আছে। আচ্ছা এটা মানে চেঞ্জ করা লাগতেছে না নাকি? না। হ্যাঁ ওকে, সো ঠিক আছে তাহলে। তো এই তো তার মানে আমরা বলতেছি যে দেখো তাহলে এটা কনক্লুশন কি, তাহলে এই টার্মটা আর এই টার্মটা ইকুয়াল, তার মানে কি তার রিলেটেড, আনসার দুইটা রিলেটেড আর কি, ঠিক আছে। তো এটাই আমরা চাচ্ছিলাম আর কি, ঠিক আছে। তার মানে যেটা হচ্ছে যে এই ডেফিনেশন তুমি যোগ করো, তাহলে যোগফলটা ওয়েল ডিফাইন্ড হবে, মানে একটা ক্লাস, দুইটা ক্লাস যোগ করলে অলওয়েজ থার্ড একটা ক্লাসে যায় আনসারটা আর কি, ঠিক আছে। এবং এই গুণফলটা ওয়েল ডিফাইন্ড, সেটা আমি আর প্রুফ করছি না আর কি এখন, ঠিক আছে। আচ্ছা আমরা মনে হয় 5 মিনিটস নিয়ে শেষ করে দিতে পারি আর কি, তাহলে বেটার হয়। আচ্ছা এরপর হচ্ছে রেশনালস এজ এ ফিল্ড, এটা সবার জন্য লাগবে না যারা রিসেন্টলি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করেছো, যে ফিল্ড মানে কি তাদের ধারণায় আছে, ঠিক আছে। তো এই রেশনাল নাম্বারের যে সেটটা সেটা একটা ফিল্ড হয়। তো এটা সবার জন্য না, যারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোর্সটা করেছো তাদের জন্য আর কি, তারা একটু একটু দেখবা। আর রেশনাল নাম্বারে অর্ডার কিভাবে ডিফাইন, তো দেখো রেশনাল নাম্বার কিন্তু একটা অর্ডার ফিল্ড, সব ফিল্ড কিন্তু অর্ডার না। কিরকম? দুইটা কমপ্লেক্স নাম্বার ধরো 1 + 2i আর একটা 2 + i, কে ছোট কে বড় আমরা নির্ধারণ করতে পারি? পারি না, পসিবল না কিন্তু। কিন্তু রেশনালে পসিবল, রিয়েলে পসিবল, ছোট বড় নির্ধারণ করা যায়। তো ওইটাই। তো রেশনাল নাম্বারে ধরো আমার একটা রেশনাল নাম্বার আছে এ বি, আচ্ছা এ বি না, ধরো A/B, আরেকটা হচ্ছে C/D। ধরো এটার চেয়ে এটা বড়, এটা আমরা কিভাবে নির্ধারণ করি, কোন সেন্স? আমি যে এডি যদি বিসি চেয়ে ছোট হয়, ঠিক আছে। তো জাস্ট তাহলে এই ক্লাস দুইটা একটার চেয়ে আরেকটা বড় সেটা ডিটারমাইন করবে এইটা, তবে অবশ্যই আমার যে ডিনোমিনেটর দুইটা কিন্তু পজিটিভ হইতে হবে, আদারওয়াইজ তো ইনইকুয়ালিটি ব্রেক করতে পারে। So, এটা বলা আছে, তো এটা হচ্ছে আমি ছোট বড় কিভাবে নির্ধারণ করি, এটা তোমরা বুঝতে পারলা। আর এরপর হচ্ছে যে ডেনসিটি অফ রেশনালস, তো এটা মনে হয় আমাদের লাস্ট প্রবলেম আর কি। তো ডেনসিটি ব্যাপারটা কি, যখন ধরো দুইটা জিনিসের মধ্যে ওই জিনিসটা বারবার পাওয়া যায় তখন এটাকে আমরা ডেনসিটি বলি আর কি। ধরো এইখানে একটা রেশনাল আছে, এইখানে একটা রেশন, আচ্ছা ধরো 1 আর 2, এখানে একটা ইন্টিজার 1, এখানে 2, 1 আর 2 এর মধ্যে কি আর কোনো ইন্টিজার আছে? নাই। কিন্তু 1 2 এর মধ্যে কি রেশনাল আছে না? হাফ মানে 1.5। আবার 1 আর 1.5 এর মধ্যে কি আবার রেশনাল আছে? তার মানে দুইটা রেশনাল নিলে অলওয়েজ থার্ড একটা পাওয়া যায়, এই জিনিসটা রিপিটেডলি ঘটতেছে। তো এই জন্য বলা হয় রেশনাল নাম্বার সেট হচ্ছে ডেন্স, ঠিক আছে। এখন এই ডেনসিটি প্রুফ করার জন্য আমাকে এটাই দেখাইতে হবে যে যে কোনো দুইটা রেশনালের মধ্যে আরেকটা থার্ড রেশনাল অলওয়েজ পাওয়া যাবে।
এখন সেটা কিভাবে তুমি প্রুফ করবে? তাহলে মনে করো এক্স হচ্ছে এবি, হোয়ার বি গ্রেটার দেন জিরো। আবার ওয়াই হচ্ছে মনে করো সিডি, হোয়ার ডি গ্রেটার দেন জিরো। দুইটা রেশনাল আমি নিয়ে ফেললাম, ঠিক আছে। এখন দেখাইতে হবে যে ওই দুইটার মাঝখানে আরেকটা রেশনাল আছে, এটা প্রুফ করতে হবে। এখন 3 নাম্বার রেশনালটা আমি নিব এই দুইটার যোগ ফলের অর্ধেক। তো যোগ কেমনে করে বলো তো আমাকে, দুইটা ফ্র্যাকশনকে যোগ কেমনে করবো? এইটা হচ্ছে যোগফল, আর এখানে একটা 2 দিয়ে দিব এক্সট্রা, তাহলে সে যোগফল বাই 2 হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে আচ্ছা আচ্ছা, ধরো এ বাই বি প্লাস হচ্ছে সি বাই ডি যোগ করো, কি হবে? দেন তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কি এটা হবে না? এটাকে এইভাবে লিখছি আর কি। ইউজ করতে পারি হ্যাঁ এনি ইন্টিজার ফ্যাক্টর। হ্যাঁ, মানে মাঝখানে গেলে সুবিধা হয় আমার, কাজ করতে সুবিধা হবে। সো দ্যাটস এর, ওই যে তাদের মাঝখানে, ধরো তুমি দুইটার মাঝখানে আরেকটা সংখ্যা বের করো, এটা সবচেয়ে সহজ বুদ্ধিটা কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এটাই আমরা করতেছি। হ্যাঁ, এখন হচ্ছে যে শো দ্যাট, আমাদেরকে শো করতে হবে যে এই এ বি এটার চেয়ে ছোট এইটা। অলসো এই দুইটা তোমাদের দেখাইতো। এখন এটা দেখাবো কিভাবে, দুইটা ইন্টিজার একটা চেয়ে একটা ছোট কেমনে দেখাই? ছোটই ছোট এক্স্যাক্টলি ছোট হইতো, ছোট হবে এটা তো বোঝাই যাচ্ছে আর কি। এখন এটা একটা চেয়ে ছোট কেমনে দেখাও? এই যে প্রিভিয়াস ডেফিনিশন। তার মানে এখন তোমাকে দেখাইতে হবে যে, মানে এই প্রথমটা দেখানোর জন্য তোমাকে দেখাতে হবে এই এ ইন্টু এই পুরাটা ইজ লেস দেন বি ইন্টু এই পুরাটা। এটা নিজেরা তোমরা আই থিঙ্ক করলে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে তার মানে, এটা হচ্ছে ডেন্সিটি অফ রেশনালস কে প্রুফ করে আর কি। যে দুইটা রেশনালের মধ্যে এই ওয়েতে আরেকটা রেশনাল বের করা যায়। যেহেতু এটা অলওয়েজ দুইটার মধ্যে করছি, তার মানে এটা ইনফাইনাইট টাইমস আমি রিপিট করতে পারি। এবং এখান থেকেও প্রুফ করা যায় রেশনাল নাম্বারের সংখ্যা ইনফাইনাইট, কারণ দুইটার মধ্যে তুমি ইনফাইনাইটলি মেনি পাবা। তো টোটালি তো ইনফাইনাইট হবে আর কি। ওকে, সো তাহলে আজকে এতটুকুই থাকা আর কি। এই প্রুফটা আমি কমপ্লিট করলাম না, এটা আই থিঙ্ক পারবো আর কি। তাহলে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আমরা জাস্ট আগে ইকুইভ্যালেন্স রিলেশনটাকে ফর্ম করে দেন সেখান থেকে পার্টিশন করলে হয়ে গেল রেশনাল এসে। দেন আমরা করলাম রেশনালের মধ্যে যোগ আর গুণ ডিফাইন করেছি, তারা ওয়েল ডিফাইন্ড। অ্যান্ড অলসো আমরা অর্ডার ডিফাইন করেছি, ছোট বড় কিভাবে নির্ধারণ করে। ঠিক আছে? এতটুকু ছিল আর কি, লাস্টে ডেন্সিটি আমরা দেখেছি। এই যে আমরা প্লাস আর মাল্টিপ্লিকেশন এই দুইটা অপারেশন করলাম, এটাকে আপন অপারেশন আমি করি। হ্যাঁ, না আর করতে হবে না। এখন দেখো তুমি ধরো ডিভিশন করবা, এই যে ফিল্ডের কথা যে বলতেছিলাম আমি, ধরো আমি তো প্লাস আর ধরো মাইনাস করতে চাও, ধরো তুমি এ বাই বি থেকে সি বাই ডি মাইনাস করবা, তাহলে এটাকে তুমি কি করবা? এ বাই বি এইভাবে করবা। ধরো তুমি এ বাই বি এটাকে ভাগ করবা সি বাই ডি, তাহলে তুমি যেটা করবা এ বাই বি ইন্টু করবা ডি বাই সি। এখন এই দেখো, এই ডি বাই সিটা ভ্যালিড হওয়ার জন্য কিন্তু তোমার এই উপরের সিটা জিরো হওয়া যাবে না, এই জন্য জিরো দিয়ে ডিভাইড করতে পারবো না। জিরো মানে কি, উপরের সিটা তো জিরো হয়ে যাবে। দ্যাটস ওয়াই। তো একইভাবে মানে, তাহলে আমার বিয়োগটা আসলে যোগের মাধ্যমে ডিফাইন, ভাগটা গুণের মাধ্যমে ডিফাইন, সো দ্যাটস ওয়াই করা লাগতেছে না। সো দ্যাট ফিল্ড যারা জানো যে ফিল্ড মানে দুইটা আমার বাইনারি অপারেশন থাকে, যোগ আর গুণ। তো ভাগ মানে জাস্ট ইনভার্স অফ মাল্টিপ্লিকেশন, আর এখানে সাবট্রাকশন হচ্ছে যোগের ইনভার্স। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে।